যে মেসি আসছে, মেসিকে পুরো মানুষ যে এত হাজার হাজার মানুষ টিকিট কেটে মেসিকে দেখতে এসছে যাতে মেসিকে দেখতে পারে, বাট মেসিকে যদি একটুখানি মাঠটা সবাই মিলে অর্গানাইজ করে ঘোরাতো তবে আমার মনে হয় ভালোভাবে সবাই দেখতেও পারতো, তবে এত প্রশ্ন উঠতও না। বেঙ্গল ফুটবল ইজ ইট ওভার? চলে গেছে। তুমি কোনোদিন কোচ হবে ভেবেছো? না, প্লেয়ারদের টুপি পরে আমি পয়সা নিতে পারবো না। টেম্পোরারি যদি তুমি মোটিভেশন ভিডিও দেখো তোমার টেম্পোরারি কিছু কাজ হবে, পার্মানেন্ট হতে গেলে ডিসিপ্লিন আসতে হবে, যে ডিসিপ্লিনটা তোমাকে পার্মানেন্টভাবে লাইফে নিয়ে যাবে। আর আমার স্টেট, আমার শহর, সেখানে যদি বলে বাঙালি ছেলে বাধ্যতামূলক 5টা আর বাইরের স্টেটের 6টা, তারা বেশি থাকবে আমরা কম, আমরা বাঙালি হয়ে লজ্জা। প্রবীর, এই ব্যবসায়ীরা কারা যারা বাংলার এবং ইন্ডিয়ার ফুটবলকে একটা সস্তার একটা সামগ্রীর মতন বিক্রি করছে? Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. একটা বছর কিরকম হাঁটি হাঁটি পা পা করে শেষ হয়ে গেল, শেষের মুখে অন্তত চলে এলো। এই বছরে কত কি ঘটলো সবার জীবনে, সুখ দুঃখ, খারাপ ভালো, বিয়ে বাড়ি খাওয়া, অন্নপ্রাশন খাওয়া, আবার অনেক আমাদের লাভড ওয়ান্সরা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া, বাচ্চাদের স্কুলের পরীক্ষা সামনে, মাদের যারা টিচার তাদের খাতার কারেকশন, কর্পোরেট জীবনের ভাগদৌড়, খেলাধুলার মাঠে যা হচ্ছে সেই নিয়ে আমাদের হতাশা। কিন্তু একটা বছর যখন শেষ হয়, আমার মা, যিনি আজকে আমার জীবনে নেই, মা সবসময় বলতেন বছরটা আশা দিয়ে শেষ করবি, যদি আশা দিয়ে শেষ করিস তাহলে আশার সম্মুখীন হবি পরের বছর। মার কথা মনে করেই আজকে হয়তো আমি যেনার সাথে গল্প করব, তার লাইফ স্টোরিটা কোনো সিনেমা বা কোনো বায়োপিকের থেকে কম নয়। অথচ আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং, ওয়ান অফ দ্য মোস্ট রেকগনাইজড ফুটবলার্স, মানে রাইট ব্যাক হিসেবে উনি 2018-এ ইঞ্জুরি হবার পর যখন আবার ফেরত এলেন মাঠে, হি ওয়াজ রেকগনাইজড অ্যাজ দ্য বেস্ট রাইট ব্যাক। প্রবীর দাস আমাদের আজকে কাউচে আছেন। থ্যাংক ইউ। প্রবীর, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাকেই আমি রাখলাম বছর শেষের এই শেষ আড্ডায়, কেননা আমাদের বাংলায় দেখবে একটা কথা আছে, যা শেষ ভালো তার সব ভালো, রাইট? তো প্রথমতেই তোমাকে বিগ ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ। প্রবীর। থ্যাংক ইউ। তুমি, আমি জানি খুব ব্যস্ততার মধ্যে আছো, তোমার নিজের অনেক এখন কাজ চলছে, তার মধ্যে তুমি এসছো। আই এম ভেরি গ্রেটফুল। আমি কিন্তু প্রবীরের সাথে আমার গল্পটা ফুটবল নিয়ে শুরু করব না, আমি প্রবীরের সাথে ওর ছোটবেলা নিয়ে শুরু করব, আমার যেখান থেকে সব গল্পের শুরুটা আমার মনে হয় করা উচিত। প্রবীর সোদপুরে বড় হয়েছে এবং আমি যেটা বলি, আমাদের না ক্লাসের একটা, প্রবীর তুমি অ্যাগ্রি করবে কিনা জানি না, একটা স্পোর্টের সাথে দেখবে একটা ক্লাসের ব্যাপার আছে। আমাদের গ্রামে, বাংলার বুকে, বাংলার গ্রামে, নর্থ ইস্টে বলো, আমি কেরালায় সাউথে থাকতাম, কেরালায় বলো, গোয়ায় বলো, গ্রামে গ্রামে কিন্তু লোকে ক্রিকেট খেলে না, লোকে ফুটবল খেলে, ইয়েস। রাইট? এবং দুনিয়ার যত বড় বড় ফুটবলার, আমাদের দেশের যারা খুব নামকরা ফুটবলার, তারা কিন্তু খুব বিশাল মানে আভিজাত্য থেকে তারা আসেনি, পুয়ার ফ্যামিলি থেকে তারা এসেছে, যেটা ইকোনমিক ডেফিনিশন অফ পুয়ার। তোমারও তো শুরুটা অনেক অভাব অনটন, অনেক কষ্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কেন প্রবীরের গল্পটা আমার এত ভাল লাগে, হোয়াট আ বিউটিফুল ফ্যামিলি হি হ্যাজ। প্রবীর, সেই গল্প দিয়ে আমাদের আড্ডা আজকে শুরু হোক। সবাইকে অনেক নমস্কার। এই চ্যানেলে ফার্স্ট আসতে পেরে খুবই ভালো লাগছে, কেননা আমাকে অনেক চ্যানেল থেকে ডাকা হয়, বাট যেখানে আমি আমার সত্যটা বলতে যদি না পারি আমি সেখানে যাই না, তো সব রিজেক্ট করি। বা যখন শ্রীময়ীদির চ্যানেলটা আমি দেখি, দেখার পরেই আমি প্রথমে বলেছিলাম যে কী চ্যানেল নাম, আমাকে লিঙ্কটা সেন্ড করো। তারপরে আমি দেখার পরে আমার ফিয়ান্সো যে গীতশ্রী বলেছে, হ্যাঁ আমি চিনি ভালো করি, এটা প্রতিবাদী চ্যানেল আছে তোমার ক্যারেক্টারে, তুমি যেতে পারো। দেন একটু ডেটের এদিক ওদিক হচ্ছিলো, বাট অ্যাডজাস্ট হয়ে গেছে, তো আসতে পেরে খুবই খুশি। থ্যাংক ইউ। দেখো, ছোটোবেলায় সবার লাইফেই স্ট্রাগেল থাকতে পারে, তোমার লাইফেও স্ট্রাগল ছিল, যা ছিল আমার লাইফেও স্ট্রাগল ছিল, কেননা আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার বাবা মায়ের অত পয়সা ছিল না। তো স্ট্রাগল লাইফ থেকে আজ আমি প্রবীর দাস হয়েছে বলে আমি এখানে বসতে পেরে হয়তো আমার স্ট্রাগল লাইফটা তোমাকে শেয়ার করতে পারছি। কিন্তু এরকম হাজার হাজার প্রবীর দাস আছে, তারা এখনও স্ট্রাগল করে যাচ্ছে, এই প্ল্যাটফর্মটা হয়তো পায়নি। তো ছোটোবেলার লাইফটা খুবই টাফ লাইফ ছিল, মানে বাবা যদি একবেলা গিয়ে যদি রিক্সা চালিয়ে যদি না খাবার নিয়ে আসতো হয়তো খেতে পেতাম না।
তো প্রথমে বাবাই কাজ করতো। যখন বাবা কাজ করে সংসার চালাতে পারতো না, তখন মা কাজে জয়েন করলো, লোকের বাড়িতে কাজে। তো মাও 2-3 বারই করতো। তারপরেও সংসারও হয়ে উঠতো না। তখনকার মার এখনো মনে আছে, তখন মা 350 টাকা পেত একটা বাড়িতে। পুরো কাজ করিয়ে, সব কাজ করিয়ে। এখন তো পাট রান্নার আলাদা, তখন কিন্তু পুরো করতো। তখন তো কাপড় কাচা সব, থেকে শুরু হ্যাঁ, করে সব রাত করতো। দিনের লোক বা হ্যাঁ, পুরো যেরকম, সব হ্যাঁ। করতো। তারপরে যেইটা বাবা-মা চালাতে, এবার আমি যখন ফুটবল খেলছি, তখন দাদা বলছে, "দেখ, হয় কাজ কর, নয় ফুটবল খেল। দুটোর একটা কর। এরমভাবে সংসার হবে না।" তো দাদা তখন ক্লাস 6 এ পড়ে। দাদা তখন খেলা ছেড়ে দিল। আমার এখনো মনে আছে, আমাদের পাড়ার মাঠে আমি খেলতাম, আর দাদা পাড়ার মাঠের উপর থেকে যেত হচ্ছে কাজে। তখন দাদা ওই মানি ব্যাগ, মেয়েদের লেডিস ব্যাগ এসব বানাতো একটা পাশেই। সপ্তাহে মনে হয় 300 টাকা, 350 টাকা করে পেত। মাসে মনে হয় 2-2,500 টাকা পেত। 2003-4 এর কথা বলছি আমি, যাই হোক। তো ওই যে বাচপনাটা ওর স্যাক্রিফাইস করেছে, ওইটা কিন্তু হিউজ। ওইটা কিন্তু ওই সময় কিন্তু কোনো বোঝার ক্ষমতা নেই। আমি কেন ছাড়বো? আমিও তো সন্তান, আমিও খেলবো। বাট ওই সময় দাদা এতটা ম্যাচিওর ছিল যে, না, তুই খেল। তো ওই সময় ওদের একটা স্যাক্রিফাইস ছিল। তারপরে নানান রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে প্লেয়ার হয়ে উঠতে পেরেছি। তো ওইটা আমি ঋণ কোনোদিনও পয়সা দিয়েও বলবো না, তোর ব্যাংকে 1 কোটি টাকা দিয়ে আমি শোধ করতে পারবো না সব ঋণ। নিজের বাচপনা শেষ করেছে। বাট হ্যাঁ, আল্টিমেটলি আমরা একসাথে আছি, এটাই বড় পাওনা। দাদা ভাই সবসময় আমাদের না থাকলেও, বাড়িতে না থাকলেও আমাদের সারাদিনে কথা হয়। একটা বন্ডিংটা আছে ভালো, যাতে এইটাই থেকে যায়। টাকা পয়সা তো আছে, নেই পরের ব্যাপার। আমি এই চ্যানেলে বছরের মাঝামাঝি আমরা আপনাদের একটা সাক্ষাৎকার দেখিয়েছিলাম তৃষা মল্লিকের সাথে, যিনি এখন সেতু এফসিতে খেলেন। তৃষা তো প্রবীরকে ভগবানের মতন শ্রদ্ধা করে, দাদার মতন একটা মেন্টর। আমি যখন সচিন তেন্ডুলকরের ইন্টারভিউ দেখি, তখন দেখি যে উনি ওনার দাদার কথা বলেন। হিজ দাদা ইজ অলসো হিজ কোচ অ্যান্ড ম্যানেজার। তো তুমি যে তোমার দাদার কথা বলছো, সত্যি তো 1 বছরের ডিফারেন্স, মানে তোমরা পিঠোপিঠি। একদম। তখন তো ওই সিবলিং রাইভালরি, যেটা আমরা খুব শুনি না, যে ও কেন পাবে, হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। কেন পাবে, আমাকে কেন দিচ্ছে না, আমি তো বাড়ির বড় ছেলে, মা তুমি কেন ভাইকে দাও, এগুলো তো সব এগুলো থাকে, ফ্যামিলিতে সব আমরা ফ্যামিলিতে দেখি। থাকে। তুমি ফুটবলটা খেলতে শুরু করলে কি জাস্ট মানে যেরকম একটা বল পেয়ে বাচ্চা খেলতে শুরু করে, নাকি তোমার কাউকে দেখে তুমি অনুপ্রেরিত হয়েছো না, যে? তখন এমনি মাঠে খেলতাম। আচ্ছা। তো খেলতে তখন ওদের মধ্যে একটু ভালো খেলতাম বলে আমার এক কোচ ছিল, যার জন্যে আমি আবার প্রবীর দা, বাড়ির সবার সাপোর্ট থাকে। ও কোচ আজকে নেই, আমার এই লাইফের থেকে চলে গেছে দুনিয়া থেকে। তো ওই কোচের জন্যেই আমি প্রবীর দাস হয়েছি। তো ওই কোচ তখন আমাকে দেখে যে ছেলেটা ভালো খেলে। তো ও কী করতো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেছে। তো ওখানেও আমি এই যে ক্ষেপের কথা বলছি, ওখানে আমি ছোটোবেলায় আন্ডার 8 খেলতাম। তো এই করে কোচেদের পছন্দ হতে তারপরে আমি রিয়ালাইজ করি, ইয়েস, আমি মনে হয় খেলতে পারবো। তারপর যখন বয়স বাড়ে, মনে হয় খেলতে পারবো। তো ওইভাবেই প্লেয়ার হয়ে যাওয়া। একটা স্টেপ বাই স্টেপ চলে গিয়ে খেলতে যাওয়া। কিন্তু প্রবীর, তুমি যে লাইফটার কথা বলছো, যে মাসিমা এক বাড়ি গিয়ে কাজ করেছেন, মেসোমশাই রিক্সা চালিয়েছেন, এটা তো খুবই অভাব অনটনের মধ্যে তুমি বড় হয়েছো। কিন্তু তুমি যে স্পোর্টটা চুজ করলে, সেখানে তো ভালো খাওয়া, পুষ্টিকর খাওয়া, সেখানে প্রপার জুতো, তারপরে ধরে নাও তোমার প্রপার জামা কাপড় পরা বা ফিজিক্যাল ট্রেনিংয়ে নিজেকে ফিট রাখা, এগুলোও তো একটা এক্সপেন্সিভ ব্যাপার। মানে খাবার, যদি খাদ্যটাই তোমার ঠিক না হয়, তুমি এনার্জিটা পাবে কি করে? সেই আমরা অনেক সময় শুনি না গল্প, যে খালি পেটেও আমি খেলেছি, খালি পেটেও আমি করেছি। সেই দিনগুলো কি তুমি সেই দিনগুলো দেখেছো? গেছে, এক সময় গেছে। মা এক সময় এসে, মা কী করতো, যখন কাজে যেত, এসে আমাদের একটা টাইমিং করে দিয়ে, রান্নাটা করে দিয়ে আবার আমরা স্কুলে চলে যেতাম। তো ওরকম করে দিয়ে যেত। বাট মাঝে মাঝে মার টাইমিং হতো না। তো না খেয়ে যেত, এক সময় হতো না। বাট না খাইনি এটাও বলবো না। ওই সময় বাবা-মারা খাইয়েছে, মিথ্যা কথা বলবো না, অনেক খাইয়েছে। কিন্তু কিছু সিচুয়েশনে অভাবে পড়তাম, যেরকম বুট, যেগুলো সেটাই তো পড়তাম, বলছি। বুটের অভাব। তখন 400-500 টাকা স্টাডি ব্যাগ ছিল। বুটটা খুব অভাব ছিল তখন। কেননা মা পেতই ধরো 300 টাকা সারা মাসে। এবার যদি হট করে একটা বুটের পিছনে 500 টাকা চলে যায়, তাহলে বাকি সংসার চলবে খরচাগুলো কি সব করে? ওরমভাবে কিভাবে চলবে? হ্যাঁ। ওইগুলো থাকতো। বাট আমাকে একজন স্পন্সর করতে চেয়েছিল। বাট মা কোনো সময় স্পন্সর নিতে দেয়নি কারোর থেকে। আমিই দেবো। তো মা জমিয়ে কাজের বাড়ি থেকে বলতো, আমাকে দাও, আমি আমার মাইনে থেকে কাটিয়ে নেবে। এরকম করেও দিয়েছে। বাট যদি বলো যে তখন আমরা খাওয়া-দাওয়া জানতাম না। যে কি খাবো, কি খেলে কি ভালো হয়, পুষ্টিকর হ্যাঁ, কোনটা? কি কোনটা পুষ্টিকর, কিছু না। কিন্তু এইটাও জানতাম, যখন ধরো দিনে আমি 2-3টে করে খেপ খেলতাম, আন্ডার 8 খেলতে যেতাম। তখনও আমি বলবো, যদি একটা ডিম বাড়িতে থাকতো, ওইটা দাদা না খেয়ে বলছে তুই খা। ওইটার জন্যে হ্যাটস অফ, বিকজ ও তো এখন ছোট। ও তো ছোট। এখন আমার বাড়িতে দাদার মেয়ে আছে। ও ছোট, আরও মামার মেয়েরা সবাই আসলে পরে, ওরা বোঝে না, ওরা বাচ্চা, ওরা কিছু আসলে নিজেরা রাখে, যেটা হয়। কিন্তু ওই সময় ও ছোট ছিল। সেই ছোট জিনিসগুলো আমি কাউকে শেয়ার করতে পারি, তার কাছে লাগবে এরকমই। কিন্তু আমার ওই জিনিসগুলো না, ফ্ল্যাশব্যাক না, চলে আসে এগুলো আমি বিরাট বললেই। কন্ট্রিবিউশন। হ্যাঁ, তো ওই সময় আমাকে দিত যে তুই খা। ভাই কোনো সময় তুই খা। মাছটা আসলো, মারা বলল মাছটা আজকে তুই খা। কারণ আমি 3টে-4টে করে তখন খেলতে যেতাম, প্রাইজ পেতাম, আলমারি পেতাম, প্রেসার কুকার পেতাম, সাইকেল পেতাম। তো ওইভাবে স্টেপ বাই স্টেপ যত যেতে থাকে, তখন ক্লাব থেকে খুশি হয়ে কিছু 100 টাকা দিত,
150 টাকা দিত, হুম, তখন ওই নিয়ে আমি একদিন মাংস নিয়ে ঢুকতাম, ওইটা আমার কাছে খুশি, হুম, কিন্তু মাংস নিয়ে ঢুকতাম 500, একটু নিয়ে ঢুকতাম, একটু হুম, ছাট নিয়ে ঢুকতাম মুরগির, হুম, মানে যা হয় গিলামেটে হ্যাঁ, তো এগুলো খুশি, ওইগুলো হয়ে গেছে, ছোটবেলা লাইফটা গেছে কষ্টে, বাট হুম। ঠিক আছে, কষ্ট না থাকলে বুঝতে পারতাম না হ্যাঁ, আজকে লাইফ, সে তো তাই না? ঠিকই। কষ্ট, স্ট্রাগল তো মানুষের ক্যারেক্টার বিল্ডিং এর একটা খুব বড় অঙ্গ। ইনফ্যাক্ট আজকালকার দিনের বাচ্চারা এত এন্টাইটেল কেন, তাদের জীবনে কোনো স্ট্রাগল নেই। আম এবার তোমার তুমি আর মাঝে একটা কথা বলি হ্যাঁ, হ্যাঁ, তোমার কথা, বলো, বলো। তিশার কথা বলি। হ্যাঁ, তিশা একটা খুব ভালো মেয়ে, হ্যাঁ। মানে প্লেয়ার তো অনেক আছে, হুম, বাট প্লেয়ারের সাথে একটা ভালো মেয়ে এই কারণে, বাবাকে তিশার বাড়িতে আমি যাই, তো আমি জানতে পারি তিশা আমার খুব ফ্যান, খুব বড় হুম, ফ্যান। একজনের থেকে আমি নাম্বার নিই, নিয়ে তিশাকে ডাইরেক্ট আমি ভিডিও কল করেছিলাম, হুম। ডাইরেক্ট। তো তৃষা ফোনটাকে কে করছে অন্য নাম্বার থেকে, এবার আমি যখন আমার ফেসটা দেখিয়েছি, ও মানে একটা ঘাবড়ে সারপ্রাইজ, গেছে, ঘাবড়ে হ্যাঁ। গেছে পুরো, কে যে দাদা ফোন হতে করেছে। পারে? বললাম ঠিক আছে, আমি তোর বাড়িতে আসবো। নেক্সট দিন গেছিলাম, তখন আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, আমি পরে শেয়ার করবো। তো তৃষার বাবা যখন এক্সপায়ার করে, ও এতটা মানে স্ট্রং আর এতটা আমাকে ভালোবাসে, আমাকে একবারও বলেনি। ও একটা পোস্ট করেছিল বাবাকে নিয়ে, কিন্তু আমি খেয়াল করিনি যে বাবা এক্সপায়ার করে হুম, গেছে। হুম, হুম। আমি এমনি লাইক দিয়েছি, লাভ সাইন দিয়েছি, কিন্তু আমি না পুরোভাবে পড়তে পারিনি। তখন আমি পুরোটা পড়তে ইন্ডিভিজুয়াল পারেনি। একটু হ্যাঁ। ঘেঁটেছিলাম আমার ইনজুরি নিয়ে। হুম, পরে আমাকে বলছে, "দাদা, বাবা এক্সপায়ার করে গেছে।" আমি, "মানে? তুই আমাকে জানাসনি কেন?" বলে, "দাদা, ওই সময় তোমার শরীর খারাপ ছিল। দেখো কতটা ম্যাচিওর। তোমার যদি শরীরটা খারাপ হয়ে যায়।" তো ও খুব ভালো মেয়ে, ও খুব সম্মান করে, আর ও খুব বাড়ির প্রতি খুব রেসপন্সিবিলিটি, তোমাকে খুব স্নেহ খুব করে। ভালো খুব মেয়ে ও। ভালো মেয়ে। ও খুব ভালো মেয়ে। এবার একটা কথা বলো, তুমি তোমার মানে এই নিজের গল্পটা বলতে, বলতে তুমি এই যে খেলা, যেটা তুমি এখন এটা নিয়ে অনেক খেলা নিয়ে অনেক কিছু উঠছে যে ইজ ইট প্রপার প্লেয়াররা এখানে এরম খেলছে, টাকা কামাচ্ছে। এটা নিয়ে তুমি তো এটার পার্ট একদম ছোটবেলার থেকে তুমি করেছো। এবং আমি না একটা কথা বলতে চাই যে আমরা তো সব প্লেয়ারকে ভাবি বিরাট কোহলির মতন টাকা পায় বা কোনো মানে ক্রিকেটারের মতন টাকা পায়। অ্যাকচুয়ালি কিন্তু প্লেয়ারদের জীবনে সাংঘাতিক স্ট্রাগল আছে। তো আমরা অনেকেই ভাবি না আরে প্লেয়ার মানে তো এ এন্ডোর্সমেন্ট পাচ্ছে, এ পাচ্ছে, বাট ইটস নট দ্যাট। এই রাস্তাটা খুব ডিফিকাল্ট। এখন যে এই ক্ষেপ নিয়ে যে পুরো ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে তোমার কি মতামত? দেখো, ক্ষেপের সাথে আমি আছি একসাথে। হুম, এই ক্ষেপ নিয়ে যারা বলে, কিছু প্লেয়ার, কিছু এক্স প্লেয়ার, হুম, নাম নিচ্ছে না, আমার নেবার প্রয়োজনও নেই। কিছু এক্স প্লেয়ার, তারাও ক্ষেপ খেলে বড় হয়েছে, হুম, প্রচুর ক্ষেপ খেলেছে। আবার তারা এসেই বলছে, "কেন ক্ষেপ খেলছো? তাদের টার্গেট নেই বড় খেলা, বড় টিম খেলা, তারা কেন ক্ষেপ খেলছো?" হুম, কিন্তু তারা কিন্তু প্রোটেস্ট করে না, যে তারা কেন ক্ষেপ খেলছে, কোন জায়গাটা প্রোটেস্ট করতে হবে, তারা কিন্তু কেউ প্রোটেস্ট করে না। হুম, অ্যাকচুয়ালি আমাদের কলকাতা লিগ, আমরা যখন খেলেছি আমি জানতাম যে যদি ছোট টিমও খেলি, ভালো খেলতে হবে, খেলে বড় টিম চান্স পাবো। সেরকম কলকাতা লিগের একটা মানও ছিল। এখন কলকাতা লিগ প্রথম খুব ভালোভাবে শুরু হবে, পুরো বাজি-টাজি ফাটিয়ে শুরু হবে। তারপর প্লেয়ারের ইনজুরি হবে, অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই যে নিয়ে ইস! যাবে। রিসেন্ট আগে হয়েছে। রিসেন্ট তো হয়েছে, একটা হ্যাঁ। প্লেয়ারের একটা লেগেছিল, সেই প্লেয়ারটাকে ১ ঘন্টা পর নিয়ে যাওয়া হয়েছে। বলছে, "এটা আমার জন্যে না, আমি এখানে নিয়ে যেতে পারব না।" এ কি? এমন হয়েছে, হ্যাঁ। তো সেইগুলো যদি তুমি বলো, তুমি শত্রু। হুম, কাজের কাছে শত্রু, যারা কয়েকজন নোংরামো করছে। হুম, তো ক্ষেপটা 100% আমি বলব প্লেয়ারদের জন্য ভালো, হুম, যতদিন না তোমরা প্লেয়ারদের একটা ভালো প্ল্যাটফর্ম দেখাচ্ছ। হুম, কলকাতা লিগে একটা ভালো প্ল্যাটফর্ম ছিল, হুম, কিন্তু সেই প্ল্যাটফর্মে ক্লাবরা টাকা দেয় না। ক্লাবরা ১ মাস দিচ্ছে, পরের মাসে টাকা পাচ্ছে না। ধরো ৩০,০০০ টাকা করে, ৯০,০০০ টাকা কন্ট্রাক্ট হলো একটা প্লেয়ারের। হুম, একদম কম করেই বলছি। ৫০,০০০ টাকা পেলেও, ৩০,০০০ টাকা পেলেও আর ক্লাব পাচ্ছে না। আর ক্ষেপের মাঠে একটা ফাইনাল খেললেই ১.৫ লাখ টাকা নিয়ে ঘরে চলে যাচ্ছে। হুম, ক্ষেপগুলো যেরকম জমজমাট হচ্ছে, আমি যদি এই জেনারেশনে থাকতাম, আমিও ক্ষেপ খেলতাম। হুম, বিকজ আমি দেখছি এখানে পয়সা বেশি, এখানে কোনো টেনশন নেই, এখানে পয়সা বেশি দিচ্ছে, এখানে চ্যাম্পিয়ন হচ্ছে, এত টাকা পাচ্ছে, আমি ক্ষেপ খেলি। বাট ক্ষেপের যারা এগেনস্টে বড় আজকে কথা বলছে, তারা কিন্তু পুরো ভুলভাল করে পুরো পয়সাই কামাচ্ছে। সারাদিন ফুটবলকে নিয়ে বিজনেস করছে। হুম, কিন্তু ফুটবলের যে পরিকাঠামো তৈরি করতে হবে, সেই নিয়ে কথা বলতে হবে, সেই নিয়ে কথা বলবে না। কেন কথা বলবে না? তারা যদি সেই নিয়ে কথা বলে, তারা ভাববে যে আমার জায়গাটা চলে যাবে, আমাকে ১০ জায়গায় ডাকবে না। বাট আমি সবাই সবার মতন। বাট আমি এইটা নিয়ে বরাবরই এদের সাথে আছি, আর সারা জীবন যতদিন বাঁচবো ততদিন থাকবো। হুম, কেভ 100% রাইট। বাট হ্যাঁ, তোমার যদি মনে হয় যে তুমি কলকাতা লিগ খেলে বড় টিম খেলতে পারবে, তবে কলকাতা লিগের সময় তুমি একটু কন্ট্রোল করো যে আমি এই সময়টা ক্ষেপটা খেলবো না। হুম, তোমার যদি ট্যালেন্ট থাকে, তোমার নিজেকেও বুঝতে হবে। হুম, তার মানে এই না যে আমি বলবো তুমি খালি ক্ষেপই খেলে যাও। বড় টিম যদি তোমার স্বপ্ন থাকে, তবে তুমি বড় টিমের জন্য ওই ৩ টা মাস তোমাকে কন্ট্রোল করে থাকতে হবে। পয়সার লোভে তুমি নিজেকে বিক্রি করে দিও না। হুম, সেটাও আমি বলব। হুম। কিন্তু সেইটা অনেক প্লেয়ার করছে না। সেই প্লেয়ারেরও দোষ আছে। ওই কাঁচা পয়সা, একবার নেশা চলে হাতে আসলে পেয়ে পেরে যাচ্ছে যাচ্ছে। একটা, হ্যাঁ। কিন্তু ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে বড় টিম খেলারও। হুম, ওই সময়টা যদি ও কন্ট্রোল করে, বাকি সময় তুমি খেপ খেলো না। এই ৩ মাস কলকাতা লিগ হয়। জানি না কি মাসে হয়, মে, জুন, জুলাই মনে হয়। হুম, ওই ৩ মাসটা তুমি ফোকাস করো কলকাতা লিগ খেলা। যদি ভালো খেলতে পারো, তো বড় টিম যদি তোমাকে ডেকে নেয়, খুব ভালো হবে। তারপর তুমি খেপ খেলো।
কিন্তু ওই জায়গাটা ওরা কন্ট্রোল করছে না। তো সেইটার জন্য আমি প্রোটেস্ট করবো যে ওই সময় ক্ষেপটা খেলো না, বাট বাকি সময় তোমার যদি ঘর না চলে আমি গিয়ে চালাতে যাবো না, আমি দেখতেও যাচ্ছি না তোমার ঘর চলছে কি চলছে না। তো তুমি ক্ষেপ খেলে তোমার মার স্বপ্ন পূরণ করছো, তোমার বাড়ির চাল থেকে জল পড়ছে সেটা সারাচ্ছ। ক্ষেপ খেলাটাকে আমি একদম সাপোর্ট করছি। ফুটবলে টাকা আছে? আমাদের ক্ষেত্রে যদি বলো যে যদি আমরা লোকাল হই, লোকাল ক্লাবে লোকালদের জন্য টাকা নেই। নেই। আলু পটলের মতন তোমার কাছে বিজনেস করবে, কিন্তু আমার পজিশনে যদি অন্য প্লেয়ার সে খেলতেও পারে না, মানে আমার জায়গায় আমি সব বাঙালিকে নিয়ে বলছি, আমার জায়গায় অন্য প্লেয়ার খেলতেও পারে না, কিন্তু তাকে নিয়ে দরদরি হয়ে যাবে পুরো 40-50 লাখ হিউজ ডিফারেন্স হয়ে যাবে। কেন আমাকে ডাকবে না? বিকজ আমি বাঙালি প্লেয়ার। তো বাঙালিরাই বাঙালিদের মানে Exactly. পেটে লাথি হ্যাঁ, মারছে তো। বাঙালি প্লেয়ারে গরিব ঘর থেকে একদম উঠে এসছে, আমাদের স্ট্রাগলটা জানতে পারে, লোকাল তো সব জানতে পারে এখান থেকে এসছে, ওকে 10 টাকা ও 20 টাকা প্রাপ্য না, ওকে 10 টাকাই দেবো। আর যে হয়তো 20 টাকা প্রাপ্য না তাকে 50 টাকা দেবে, যেহেতু বাইরে থেকে যেহেতু আসছে। বাইরে থেকে এসছে। কেন এটা? কিন্তু সারা বছর এসে হয়তো সে খেলছেও না। তো কেন এটা? তাদের হাতে সব পয়সা। আমাদের প্রবলেমটা হয়ে গেছে হচ্ছে আমরা বাঙালি তো বাংলা ছেড়ে যেতে পারি না, ওইটাই আমাদের সব থেকে প্রবলেম। আমরা ক্লাবের সাথে অ্যাটাচ হয়ে যাই, যেই ক্লাবে খেলি না আমরা বাঙালিরা বিশেষ করে অ্যাটাচ হয়ে যাই। যে ইস্টবেঙ্গলে খেলছি, ইস্টবেঙ্গলে খেললে অনেকে মোহনবাগান আসতে চায় না, যেমন আমি মোহনবাগানে বরাবর খেলেছি। অফার থাকতেও আমি দুটোই বড় ক্লাব, বাট আমি মনে হচ্ছে যে ফ্যান্সরা ভালোবাসে তো আমি এই ক্লাবে রয়ে যাবো, আমি অফার থাকতেও কোনো সময় যাইনি, কিন্তু ক্লাবটাকে ভালোবেসে। কিন্তু যে ইউজ হয়ে যাবে তখনই থ্রো করে ফেলে দেবে। ক্লাব তোমার জন্য কি করলো তাহলে? কিছুই না, কিছুই দিল না, মানে কিছুই না। ফেরত তুমি আর কিছু পেলে না? আমরা ক্লাব, দেখো ক্লাব তো যারা আছে তারা, ক্লাবের উপরে আমি না, কিন্তু যারা আসে ম্যানেজমেন্ট তারাই হচ্ছে সব ঠিক না, তারাই পুরো ফ্যান্সদের ইমোশন নেয়, ফ্যান্সদের সাথে ফ্যান্সদের ইমোশনের সাথে খেলে। বাট এটা ফ্যান বেস ক্লাব, বুঝতে হবে যদি ফ্যান্সরা একবার রেগে যায় তবে ক্লাব চালাতে পারবে না। কিন্তু অফিসিয়ালরা যেরকম প্লেয়াররাও যাতায়াত করে, অফিসিয়ালরা কিন্তু আজ আছে কাল নেই, চেয়ার ছাড়তে হবে তোমাকে। কিন্তু বাঙালি থেকে বাঙালি প্লেয়ারদের তোমার উঠে নিয়ে আসতে মানে যাবো কোথায়? বাঙালি প্লেয়াররা কি করে খেলবে? আর এত প্লেয়ার গলি গলিতে এক কোথায় একটা যাবে? মেসি হচ্ছে তবে আর অন্য স্টেটের প্লেয়াররা কেন আসছে? ওদের স্টেটে সব লোকাল প্লেয়ারদের নিয়ে কাজ হচ্ছে, আমরা যাবো বাইরে গিয়ে কাজ করছি। এখন আমরা জানি যে আমরা কতটা ফেস করতে হয় আমাদের স্টেটে সব পলিটিক্স, আমাদের ছেলেরাই আমাদের কোচেরাই আমাদের প্লেয়ারদেরকে বাদ দেবে, বাইরের সব স্টেটের ছেলেদেরকে নিয়ে আসবে আমাদের কোচের। অদ্ভুত একটা লজিক। লবি, ওদের পলিটিক্স, ওদের হিংসা। আমার মনে হয় হিংসাটা বলতে পারো যে কোনো বাঙালিকে উঠতে দেবে না। আমি বলছি তো আমরা বাঙালি হচ্ছে কাকড়া, আমি র ভাষায় বলছি কাকড়া, কাউকে উঠতে দেবে না, সবাইকে ধরে ধরে আগে নামাবে, হাড়ির উপরে উঠে গেলে আলাদা, নাহলে আগেই নামিয়ে দেবে। এটা ভীষণ দুঃখজনক, কেননা মানে সুপারস্টার দেবের একটা ইন্টারভিউ দেখছিলাম, ওনার এই ক্রিসমাসে সিনেমা রিলিজ করেছে প্রজাপতি 2। উনি এক কথা বলছেন যে আমার একটা মুভি, মানে আমি এত করছি ইন্ডাস্ট্রির জন্যে, কিন্তু আমার যদি কোনো ক্ষতি হয় লোকের বাড়ি বিরিয়ানি খাওয়া হয়, মানে সেলিব্রেট করা হয় যে যাক এর একটা পতন হচ্ছে। মানে এটা কেন হবে? মানে এটাই তো আমি বুঝতে পারছি না। বাঙালি এত বড় একটা পপুলেশন, এত ট্যালেন্টেড একটা পপুলেশন, এই যে আজকে মানুষে পড়তে বাইরে চলে যাচ্ছে, চাকরি করতে বাইরে চলে যাচ্ছে, খেলতে বাইরে চলে যাচ্ছে, কেন হবে এটা? আর একটা কথা আমাকে বলো প্রবীর, মানে এটা বাইচুং ভুটিয়ার এই মেসি কাণ্ডের পর একটা স্টেটমেন্ট আমি পড়ছিলাম ইন্টারভিউ, উনি বলেছেন যে রেটে এখানে ফুটবলার আছে গলি গলিতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, সেই তুলনায় কিন্তু কোনো ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের, কিচ্ছু নেই। তো এই যে এই ক্ষেত যদি বন্ধ হয়ে যায় তাহলে ওরা প্র্যাকটিসই বা কোথায় করবে? সেটাই তো, সেটা আমার একটা তোমাকে মানে লেম্যানস কোয়েশ্চেন, যে যারা ক্ষেপের আগেনস্টে বলছে যে না পয়সার জন্য এরা এখানে খেলছে, 2000 টাকা এখানে পাচ্ছে, 5000 10,000 এখানে পাচ্ছে, কিন্তু সেটা যদি বন্ধ হয়ে যায় দেন ওয়্যার উইল দিস বয়েজ অর গার্লস প্র্যাকটিস? এটা আমার প্রশ্ন। কোথায় যাবে? ওইটা ক্ষেপ খেলবেন, এদিকে যারা বলছে তাদের হাজার একটা একাডেমি খুলে রেখে দিয়েছে পয়সা কামানোর জন্য, হাজার একটা একাডেমি। কিন্তু ফুটবল আমি ধরো কোনো একাডেমি করছি, আমি তো প্লেয়ারদের সাথে পয়সাও নিচ্ছি ধরো প্রফেশনালি, কিন্তু প্লেয়ারদের তো কোনো জায়গায় পুট করতে হবে। আমি তো ওদের সারা জীবন প্র্যাকটিস করাচ্ছি, যদি ভালো ওদেরকে তো আমার ইনপুট করে কোনো জায়গায় দিতে হবে, সেই জায়গাটাই তো নেই। সেইটা নিয়ে কেউ প্রতিবাদ করছে না। কেন প্রতিবাদ করছে না? আমি যদি করি ওই জায়গায় রাম বসে আছে আর স্যাম বসে আছে, স্যামের কাছে আমি খারাপ হয়ে যাব। স্যাম একটা পাওয়ারফুল আদমি, তাই আমাকে কোনো জায়গায় ডাকবে না। সেইটা নিয়ে কোনো ওদের প্রতিবাদ দেখবে না। এদের প্রতিবাদ দেখবে ক্ষেপ নিয়ে, আর বড় বড় খালি ভাষণ দেবে, কিন্তু কাজের কাজে হাজার হাজার একাডেমি আছে, সেখান দিয়ে পয়সা কামাচ্ছে সব, হাজার হাজার জায়গাতে পয়সা কামাচ্ছে। কিন্তু কলকাতায় প্লেয়ারগুলো যে ট্রেনিং করছে এক একটা ডিস্ট্রিক্টে বলো, এক একটা ক্যাম্পে বলো, রাম শ্যাম যদুমধুর ক্যাম্প, সেখান থেকে তুলে তাদেরকে স্টেপ বাই স্টেপ দেবো, সেই জায়গাটাই তো খারাপ হয়ে বসে আছে। সেই জায়গাটা নিয়ে কারোর প্রোটেস্ট নেই। ভয় পায় তেলাতে যাবে, নাহলে আমি কিছু পাবো না। আর কি পাওয়ার আছে? এত পরিচিতি কিছু নিয়ে আমি জানতে পেরেছিলাম যে প্রবীর দাসে তোমার চ্যানেলে বসবো বা এত লোক জানবে, ভালোবাসা দেবে, ফুটবল থেকেই পেয়েছি। কিন্তু ফুটবলের সাথে বিটটামো কি করে করবো? আমি নতুন জেনারেশন, যদি আমি
ভালো না করতে পারি, খারাপ তো করবো না, কিন্তু ভুল দেখলে তো আমি বলবোই। প্লেয়ারগুলোকে আমি এতদিন ধরে প্র্যাকটিস করাচ্ছি, কোথায় নিয়ে যাবো? প্ল্যাটফর্মটাই তো খারাপ। প্ল্যাটফর্ম নেই তো। নেই তো, কোথায় প্ল্যাটফর্ম, কোথায় কি হচ্ছে? ডিস্ট্রিক্ট ম্যাচ, ডিস্ট্রিক্ট ম্যাচে আগে খেলতাম, ডিস্ট্রিক্ট ম্যাচ ছিল আগে সব জেলা উত্তর চব্বিশ পরগনা, খুব ভালো হতো, খুব ভালো একটা চাহিদা ছিল, খুব ভালো। আমরা ডিস্ট্রিক্ট ম্যাচের জন্য রেডি, যখন আমরা ক্যাম্পে প্র্যাকটিস করতাম ছোটবেলায়, তো ওখানের পর আমরা ডিস্ট্রিক্ট খেলে আসতাম, তখন পাওয়ার লিগ ডিস্ট্রিক্ট। এখন ডিস্ট্রিক্ট ম্যাচে 3টে করে ম্যাচ ভালো হবে, পরের বাকি যে 5-6টা করে ম্যাচ সব ক্লাবের সালে ক্লাব সেট আপ করে ছোট্ট বাচ্চাদেরকে খেলিয়ে দিয়ে ম্যাচ সেট হয়ে গেল, ম্যাচ সেট করে নিল। তার মানে কি, যে ওরাও পয়েন্ট নিচে নামলো না, রিলিগেশন হলো না, এরাও রিলিগেশন হলো না, সব ক্লাবগুলো করে নিল। কিন্তু যে নতুন জেনারেশনের যে প্লেয়ারগুলো আসছে, তারা তো ওই ম্যাচগুলো খেলে কনফিডেন্স পেয়েই তো বড় স্টেপে গিয়ে পরীক্ষা দেবে। ওই ম্যাচগুলো যে ওরা জেনে যাচ্ছে, ওই ম্যাচগুলো ছোটরা খেলছে, তখন জেনে যাচ্ছে যে আজকের ম্যাচটা আমাকে ছেড়ে দিতে হবে, কিন্তু ওরা খেলছে। কিন্তু কিছু কিছু প্লেয়ার, জুনিয়র প্লেয়ারগুলো জানেও না যে আজকে ম্যাচটা ছেড়ে দিতে হবে, কিন্তু সিনিয়র প্লেয়ারগুলো জানে, এই জন্য সিনিয়র প্লেয়ারগুলোকে ডাকা হচ্ছে না, কিন্তু ছোট প্লেয়ারগুলোকে খেলিয়ে দিচ্ছে। কিন্তু ওরা ওরা ওদের মতন খেলতে চাইছে, জিততে হবে, এই করতে হবে, কিন্তু আবার কাউকে বলে দিচ্ছে যে ম্যাচটা কিন্তু একটা সময় ছাড়তে হবে, ম্যাচটা আমরা হারবো। ডিস্ট্রিক্ট ম্যাচে হচ্ছে এটা, আমি ডিস্ট্রিক্ট ম্যাচ, তো ওই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, তো এরকম চলছে। প্রবীর, তোমরা যখন ডিস্ট্রিক্টে খেলতে তখন পরিস্থিতিটা কিরকম ছিল? পরিস্থিতি অনেক ভালো ছিল। ইভেন কি আমি যখন একটা ম্যাচ খেলতাম, আমি একটা ম্যাচে জেনেছিলাম, আমি ম্যাচে নামার পরে, আমি নাম নিচ্ছি না ক্লাবেরটার, আমি ম্যাচটা নামার পরে তখন জানতে পারি ম্যাচটা ছাড়তে হবে। ডিস্ট্রিক্ট ম্যাচ কথা বলছে, একটা ডিস্ট্রিক্ট ম্যাচ বলছে আজকে ম্যাচটা গেল, ওরা তবে চ্যাম্পিয়নশিপে যাবে। আমি এই ম্যাচটা ছাড়িনি, ড্র করে দিয়েছি। আমি খেলি হচ্ছে তোমার, তখন খেলতাম, যখন 2010-11-তে খেলতাম, তখন আমি স্ট্রাইকারে খেলতাম। তো আমি নিজে ডিফেন্সে দাঁড়িয়ে গেছি, তোরা কেউ ম্যাচ ছাড়বি না, এরকম তোরা কেউ ম্যাচ ছাড়বি না, যদি ম্যাচ ছাড়িস ভাববি তোর মায়ের সাথে ধোকাগিরি করছিস, তোর বাবার সাথে ধোকাগিরি করছিস। ওই ম্যাচটা আমার মনে আছে, ওদের জিততে হতো, আমরা ম্যাচটা ড্র করেছিলাম। তো আমি থাকতে তো এটা করিনি কোনোদিনও। এরা কি টাকা পায় ম্যাচ ফিক্স করার জন্য? সেটা আমি জানি না, হয়তো সেটা আমি বলতে পারবো না, টাকা পায় কিনা, হয়তো মেবি পায়, নাহলে কেন করবে? কেন করবে? আমি তো সিনেমায় এগুলো দেখেছি যে ম্যাচ ফিক্সিং হলো, আমাদের ক্রিকেটে এই স্ক্যান্ডালটা হয়েছে, তুমি জানো। কিন্তু যদি কাউকে প্লেয়ারদের বলা হয় ছেড়ে দে, তার মানে কোথাও তো একটা, কলকাতা লিগ অনেক হয়েছে, এবার তো ধরা পড়েছে, এবছর আইএফএ কিছু ধরেছে, তো আলটিমেটলি গোড়াটাকে ভালো করে ধরতে হবে, এগুলো বন্ধ হতে হবে। এগুলো না বন্ধ হলে আলটিমেটলি দিনের শেষে কলকাতার নাম খারাপ হচ্ছে, আমাদের সবার নাম, যেটা কলকাতা এরকম চলছে, কলকাতার নাম খারাপ হচ্ছে। এবার আমরা যা কাণ্ডখানা ঘটালাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তারপর আমার মনে হয় কেউ আর কলকাতার বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে অন্তত আমার তো লজ্জাই করছে। এবং সেইখানে যখন আমি দেখছি যে মাঠের মধ্যে পলিটিশিয়ান, মাঠের মধ্যে তার ফ্যামিলি, সেলিব্রিটি, তারা পিআর পার্সন, সব ক্যামেরা নিয়ে ঘুরছে, সেলফি নিচ্ছে, মানে অসভ্যতামি চূড়ান্ত এগুলো। এবং মুখ্যমন্ত্রী নিজে না এসে অর্ধেক রাস্তা থেকে উনি দিদি গাড়ি, মানে এমন অবস্থা উনিই ঢুকতে পারলেন না, একটা মুখ্যমন্ত্রী স্টেটের উনি, মানে এত কাণ্ড তখন, মানে অডিয়েন্স রেগে গেছে, ভিউয়াররা চেয়ার ছুঁড়ে মারছে, উনি অর্ধেক পথ থেকে চলে গেলেন। তুমি একটা কথা বলো, তুমি তো এই রাজ্যের অন্যতম ফুটবলার প্রবীর, তোমার ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সাবস্ক্রাইবার, তুমি যে বার্তাগুলো তোমার ফেসবুকে দাও, সেখানে অনেক ইয়াং ফুটবলার তোমাকে মানে নিজেদের দাদা বলে মানে, তাই তো, ওরকম শ্রদ্ধা করে। তুমি কি নেমন্তন্ন পেয়েছিলে এই মহা কুম্ভ মেলায়? দেখো, আমাকে খেলার কথা ছিল, সামহাও কিছু কারণে হয়ে ওঠেনি, বাট ওরমভাবে ইনভাইট পাইনি। এটা যেহেতু বিজনেস যারা করেছে তাদের ওপর তারা ডিসাইড করেছে, এটা যেহেতু পুরোপুরি বলবো না যে গভর্নমেন্টের প্রোগ্রাম, এটা কিন্তু ছিল না, ফার্স্ট ওদেরকে ইনভলভ করা হয়েছিল, এটা পুরো বিজনেসম্যানরা তারা নিয়ে এসছে। কিন্তু আমার খেলার কথা ছিল, সামহাও পরের দিকে ক্যান্সেল হয়ে গেছে। বাট এখন আমি বলছি অ্যাজ এ মেসি ফ্যান, যা হয় হয়তো ভালোর জন্যই হয়, ক্যান্সেল হওয়াতে আমি খুব খুশি যে আমার ক্যান্সেল হয়ে গেছে। বিশাল ফ্যান মেসির। মেসি মানে ডায়েট ফ্যান, আমি একটা ভিডিও পরে শেয়ার করব, তুমি দেখো ভিডিওটা। যখন আর্জেন্টিনা জেতে, তখন আঙ্কারা মেসি বলে, আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন, আমি ব্যাঙ্গালোর এফসিতে খেলতাম, পাগলের মতন হয়ে গেছি। বিকজ তার আগেরও ফাইনালটা দেখেছিলাম 2014-তে মনে ছিল, যেটা ফাইনালটা আমরা হেরে গেলাম 1 গোলে জার্মানির সাথে। ওই সময় কান্না, টিভি ভাঙা, ওই সময় কান্না প্লাস টিভি ভাঙা, টিভি ক্র্যাক হয়ে গেছিলো, আমি বোতল ছুঁড়ে মেরেছিলাম। সেখান থেকে মেসির এত বছরে আবার চ্যাম্পিয়ন হবে, ওইটা একটা বিশাল আবেগ, বিশাল। তো আমার ইচ্ছা ছিল, যখন বলছিল তুই খেলবি, ইচ্ছা ছিল যে মেসির সাথে গিয়ে ফটো তুলবো, মেসির আগে গিয়ে আঙ্কারা মেসি করবো। বাট সামহাও আমার বাবার একটু শরীর খারাপের প্রবলেমে আমি যেতে পারিনি। আর আমাকে পরের দিকে বললো হবে না, এটা হয়ে উঠছে না, অনেক লোক ঢুকে যাচ্ছে, হয়ে উঠছে না। বাট যা হয় এখন বুঝলাম ভগবান ভালোর জন্য করে, কেননা যদি আমি ফটোটা তুলে ছাড়তামও, হয়তো হাজার মানুষের দুঃখর ওখানে এসে আমাকে তারা দুঃখ প্রকাশ করতো আর আমি খেতাম। তো আমার ফটো তোলার থেকে যারা দুঃখ পেয়েছে,
সেটা সব থেকে বড়, ফটো তোলাটা বেশি বড় না। হয়তো মেসি আমি দূর থেকে এখন ভাবছি যে মেসি ওখানেই থাক, দূর থেকেই দেখি ভগবানকে, ঠিক আছে। তোমার কি মনে হয় মেসিকে যখন ভারতবর্ষে এবং কলকাতা দিয়ে ওনার যাত্রা শুরু, উনি কি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুটবলের এই মর্মান্তিক অবস্থাটা কি উনি জানেন? না, যদি মেসি জানতো তবে মেসি মনে হয় না আসতো। কেন, ওদের কাছে পয়সাটা ম্যাটার করে না। মেসি যদি চায়, মেসির ঘরে বসে একটা করে ফটো তুলবে, 30 লাখ 40 লাখ 1 কোটি টাকা 2 কোটি টাকা করে বাড়িতে বসেও বিজনেস করতে পারবে। মেসিতে ওদের কাছে পয়সাটা সব না। বাট মেসি ইন্ডিয়াতে, কলকাতায় আসা মানে আমাদেরও একটা ভাগ্য, সম্মান, একটা সম্মান। হ্যাঁ। বাট যেহেতু কলকাতার পরে ওরা হায়দ্রাবাদ গেছে মনে হয়, আর কোথায় কোথায়, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, মুম্বাই সব জায়গায় গেছে, হ্যাঁ, আহমেদাবাদ। আহমেদাবাদ। কিন্তু ফার্স্ট যখন কলকাতায় এসছে, যদি আমরা ওকে ভালো করে সম্মানটা দিতে পারতাম, তো মেসির কাছে একটা আলাদা জায়গা থাকতো। হয়তো আমরা ট্রাই করেছিলাম, সামহাও কিছু কারণে পেরে ওঠেনি, বা ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে অর্গানাইজ করতে পারিনি। কিন্তু সেম ম্যানেজমেন্ট তো অন্য শহরেও করেছে, হ্যাঁ, সেগুলো কি করে এত ভালো হলো তাহলে? এক্স্যাক্টলি, সেইগুলো হওয়ার কারণ তারা প্রায়োরিটি দিয়েছে মেসিকে ফার্স্ট। যে মেসি আসছে, মেসিকে পুরো মানুষ, যে এত হাজার হাজার মানুষ টিকিট কেটে খেলা দেখতে এসছে, মানে মেসিকে দেখতে এসছে যাতে মেসিকে দেখতে পারে। আর তুমি যদি বলো অন্য স্টেটগুলো আরও এই মানে দেখার পরে, কলকাতা দেখার পরে অন্য স্টেটগুলো কিন্তু আরও রেডি হয়ে গেছে, তৎপর হয়ে গেছে, রেডি হয়ে গেছে। নাহলে মেসিকে কিন্তু সবাই চায়, বাট মেসির জন্য যেটা হয়েছে সেটা একদম খারাপ হয়েছে কলকাতাবাসীও অ্যাজ এ প্লেয়ার হিসাবে। কারণ মেসির কিন্তু প্রোটোকলে আছে, মেসি দেখো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার মেসি, ঠিক আছে, ওদের অনেক রুলস থাকে, গায়ে হাত দেওয়ার আমরা জানি। কিন্তু মেসির সাথে যা যা হয়েছে, মেসি যদি আর কিছুক্ষণ থাকতো হয়তো মেসির উপর কেউ ঝাঁপিয়ে যেত, মেসির হয়তো কিছু হয়ে যেতে পারতো। তো মেসি যেটা ডিসিশন নিয়েছে 100% ঠিক নিয়েছে, চলে গেছে, একদম একদম ঠিক করেছে। তুমি দেখো না, আমাদের এখানে সামান্য কোনো বলিউড বলো, সব কিছু নিয়ে বলো, যদি হয় হাজার হাজার থাকে সিকিউরিটি, সেখানে সিকিউরিটি আমি কি ভূমিকা, আমি তো কিছু বুঝতেই পারছি না। বাট মেসিকে যদি একটুখানি মাঠটা সবাই মিলে অর্গানাইজ করে ঘোরাতো, তবে আমার মনে হয় ভালোভাবে সবাই দেখতেও পারতো, তবে এত প্রশ্ন উঠতও না। আর তোমার একটা ফুটবলার হিসেবে কিরম মনে হলো যখন তুমি দেখছো ওখানে শুভশ্রী গাঙ্গুলি, তারপরে ধরে নাও মানে যে আমাদের যিনি সিএম, ওনার ফ্যামিলি মেম্বাররা, তারপরে পিআর এর কে লোক, তারা এরকম গায়ে হাত দিচ্ছে, কোমরে হাত দিচ্ছে মিনিস্টার। অ্যাজ আ প্লেয়ার তোমাদের কিরকম মনে হয়েছিল? আমি তো অ্যাজ আ ফ্যান, অ্যাজ আ ভিউয়ার, আমার তখন না মানে মনে হচ্ছে মানে গিয়ে মাঠে মানে ঝাঁকিয়ে তুলি লোককে, যে মানে কি করছেন আপনারা, এক্স্যাক্টলি, নিজেদের কন্ট্রোল করুন। ওই জায়গাটাকেও নিজেকে কন্ট্রোল করতে পারিনি, মানে ওই এটা জায়গাটা তো নিজেকে, অসভ্যতা এই আমি জায়গাটা এক নিজেকে নম্বরে। কন্ট্রোল করতে পারিনি। আর একটা যেটা কথা বললে শুভশ্রীর কথা, দেখো শুভশ্রীকে কারা ইনভাইট তো এক তো ছিলই মনে হয়, ইনভাইট না আসা তো ওখানে না কেউ না, ঢুকতে of পারে না, course, of সেইটা নিয়ে আমি course। কথা, ইনভাইট ওনাকে ছিলই, ইনভাইট করেছিলেন, ইনভাইট করেছে। 100%। এবার দেখো, যদি তোমাকেও ধরো ইনভাইট করতো, তুমি সম্মানের জন্য হয়তো যেতে, যেরকম তুমি যাও সব জায়গায়, কেউ ধরো তোমার কোনো ধরো তোমার জানাশোনায় কেউ ঠিক করলো, ঠিক তুমি ঠিক। যেতে ধরো ফটো তুলতে। বাট এত যে প্রবলেমটা, আর শুভশ্রী বলো, ইভেন অরূপ বিশ্বাস বলো, এই যে মানুষের এত ক্ষোভ এত কিছু, বিকজ সারাক্ষণ অরূপ বিশ্বাস স্যারকে হয়তো দেখেছে ওনার সাথে, কিন্তু ওই জায়গাটা যদি একটু ম্যানেজ করে নিয়ে একটু যদি ঘুরিয়ে দিতে পারতো, তবে কিন্তু সলভ হয়ে যেত। ওদের কন্ট্রোলের বাইরে চলে গেছে একটা সিচুয়েশনে। বাট ফুটবলার হিসাবে সত্যি খুব খারাপ লাগছে যে মেসি এমন একটা শহরে আসলো, সেখানে কলকাতা ফুটবল ক্রেজি ফ্যান মেসি, তো মেসিকে দেখতে পারলো না, এটার জন্যই খারাপ লাগলো। আর শুভশ্রীর কথা আর একবার আমি বলি, শুভশ্রীর জন্য খারাপ লেগেছে একটা কারণে, যেই নোংরা ভাষায় ছেলেকে নিয়ে না না, এত বাজে একদমই করেছে, না। Online সন্তান নিয়ে abuse, যাদেরকে বলেছে, না না না, সেই এগুলো জিনিসটা একদম না, খুবই একদম বাজে, না, it's wrong, it's খুবই wrong, বাজে বলেছে। absolutely। বাট হ্যাঁ, স্টেপটা নিজে নিলে আরো ভালো হতো। স্টেপ যখন নিয়েছে, রাজদাও যখন নিয়েছে, বা স্টেপটা যদি শুভশ্রী ওই সময় নিয়ে নিত, আরো আমার ভালো হতো। ভালো হতো, এবং একটু স্পেল চেক হ্যাঁ, করা হ্যাঁ, উচিত হ্যাঁ। ছিল, ছাগল বানিয়ে দিল হ্যাঁ, ওই মেসিকে। জায়গাটা একটু ওইগুলো তাড়াহুড়ো সেটা করে, ওনার পিআর এর দোষ, ওনার যারা টিম যারা উনি তো আর করেছে লিখছেন তাড়াহুড়ো না। করে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তারা দেখে চেক করে, কারণ উনি তো পাবলিক ফিগার না, হুম, শুভশ্রী দেখো এত একদম পাবলিক একদম ফিগার। একদম একদম। এবার ওই সময় ওরকম ঘটনার সাথে ওরকম একটা মেসির, এটা কেউ মানতে পারেনি, ফুটবলার যারা ফ্যান্স তারা মানতে পারেনি। তো বল না, কিছু একটা ভুল হলে যখন কেউ সময় একটু খারাপ গেছে, ওই সময় দেখো ওরকম শুভশ্রীকে নিয়ে তো কথাই হতো না। কিং খানও এসে ফটো তুলে গেছে, অনেকে আবার বলছে কোথায় কিং খান, কোথায় শুভশ্রী। কিন্তু আমাদের এইটাও বুঝতে হবে, উনি কিন্তু একটা বাঙালি ইন্ডাস্ট্রি, কিন্তু একটা স্টার, উনিও কিন্তু বাঙালি স্টার, উনি শাহরুখ খান হতে পারে আমাদের বাঙালি। সেই জায়গা থেকে আমি বলছি, কথাটা কিন্তু উঠলে সব দিকে উঠতে পারতো, বাট ওই যে উঠলো এই কারণে যে সব গন্ডগোল হয়ে গেল। সবাই রেগে আছে, তার আগে স্ক্রিনে ওকে ইন্টারভিউ দিল, কিছু একটা ওকে দেখেছে, তো এই নিয়ে সব রাগ অভিমান। বাট হ্যাঁ, এটাকে সাপোর্ট করি না, যেটা হয়েছে একদম খুব বাজে হয়েছে। কি কারণে হয়তো এসে উঠতে পারিনি, আমাদের সিএম মমতা ব্যানার্জি যদি আমাদের মাঠে থাকতো, এরকম পরিস্থিতি অ্যাটলিস্ট হতো না। ওনার গভর্নমেন্টের মিনিস্টার তো মাঠে ছিলেন, ছিল না, উনি তো নিজেই ওরকম ভাবে জড়াচ্ছেন, ছবি তুলছেন।
বাট যেইটা হয়েছে কলকাতার জন্যে খুবই খারাপ হয়েছে যে মেসি ঢুকে বেরিয়ে গেল, ফ্যান্সদের জন্য খুবই খারাপ। আজ আমরা যেই ফুটবলে আমরা বড় হয়েছে যে স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামে সব দুটুকরো হয়ে গেল, মাঠের কি পরিবেশ, কত টাকা, কত কিছু মানুষ ইমোশন, ওখানে সব নেট ছিঁড়ে চেয়ার ছিঁড়ে এগুলো এখন কবে ছুঁড়ে তৈরি হবে, ফেলে, হ্যাঁ। কবে তৈরি হবে, কি হবে কিচ্ছু জানি না। আর খুবই খারাপ হয়েছে। বাট যারা নিয়ে এসে অর্গানাইজ করেছে তাদেরও ভাবা উচিত ছিল যে এটা কলকাতায় কতটা ক্রেজি ফ্যান হতে পারে। তারা তো অ্যালাউ করেছে, তারা অ্যালাউ না করলে তো আসতো মাঠে ঢুকতেও পারতো না। সে তো এখন শতদ্রু দত্ত বলছেন যে 150টা টিকিট ওনার কাছে ছিল। উনি কোনো মিনিস্টারের নাম নেননি, হয়তো পুলিশের কাছে নিয়েছে, মিডিয়ার কাছে নেয়নি, যে সেই 150 বিকেম 350। মানে সেইগুলো মানে হয়তো এই যে তোমার যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল, তোমার জায়গায় দুটো টলিউডের দাদা দিদি ঢুকে পড়লো। সেটা ওরাই দিয়েছে, তো ওরাই সেটাই বাবু। দিয়েছে। আমাকে আমার যখন নেওয়ার কথা ছিল সেটা তারাই চুজ করেছে, সেটাই তারাই চুজ করেছে, তবে Right, তারাই গন্ডগোল right. করেছে। ম্যানেজমেন্টকেও নিতে হবে, তুমি মেসিকে আনছো বলে রেসপন্সিবিলিটি নিতে হবে, তুমি কিভাবে কি করবে না করবে, তোমার উপরেই সব। প্রবীর, এই ব্যবসায়ীরা কারা যারা বাংলার এবং ইন্ডিয়ার ফুটবলকে একটা সস্তার একটা সামগ্রীর মতন বিক্রি করছে, এবং তোমাদের মতন প্রাপ্য প্লেয়ার বা আরও যেরকম তুমি বলছো আজকে যে স্ট্রাগল করে খেপ ম্যাচ খেলে যারা নিজেদের ছাদ ঠিক করছে, তারা হয়তো খেতে পাচ্ছে না, একটা বুট কেনার টাকা এখনো তাদের নেই, জালি একাডেমিতে ধার করে বাবা ইএমআইতে হয়তো ছেলেকে ঢোকাচ্ছে। কারা এরা? এই নেক্সাসটা কি? এটাই তো হচ্ছে কথা, এই জায়গাগুলো ঠিক করতে পারে, এগুলো প্লেয়াররাই পারবে। মেন কথা এক হতে হবে প্লেয়ারদের, প্লেয়াররা ছাড়া কেউ পারবে না। তো তোমাদের মধ্যে ইউনিটি নেই পারবে প্লেয়ারদের না মধ্যে? কেউ, কেউ কথা বলতে চায় না, যার যার ক্যারেক্টার, কেউ চায় না যে আমি বলে কেন খারাপ হবো, শত্রু বাড়বে। তোমাকে কি বলে এটা? তুমি তো অনেক বলো। অনেকে বলে শত্রু বাড়বে, এতে বললে শত্রু বাড়বে, ভাই এতে বলে কি হবে, তোর খারাপ হয়ে যাবে, কোনো জায়গায় কিছু করতে গেলে তুই পাবি না, তোকে ডাকবে না। তো আমি বলি তাদেরকে, আমি ডাকবে না ঠিক আছে, না ডাকলেই ভালো, তাতে কি আছে, আমি যাবো না, আমি দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচবো। বাট হ্যাঁ, আমি একদম মাথা উঁচু করে বাঁচবো যে প্লেয়ারদের জন্য, আর আমি যতদিন বাঁচবো আমি প্লেয়ারদের জন্য বলে যাবো। কিন্তু প্লেয়ারদের থেকে তুমি সাপোর্টটা পাচ্ছ, হ্যাঁ, যারা জুনিয়র প্লেয়ার আছে তারা আমাকে বলে, তারাই তো আমার যারা প্লেয়ার আছে, আমার ব্যাচের যারা এক্স প্লেয়ার আছে, তাদের আমার কোনো দরকারই নেই। যারা জুনিয়র নতুন জেনারেশনে যারা আসছে তারা আমাদের বলছে, দাদা তোমার জন্যে আমরা দাদা ফুটবল খেলতে পারছি, দাদা তোমার জন্যে আমরা একটু সাহস পাই, দাদা তোমার জন্যে গরিব আমার লাইফস্টাইল বলো, যেভাবে বড় হয়েছি বলো, ইনজুরির পর যেভাবে ফিরে আসা বলো, তাদেরকে শেয়ার করা, তারা যে এত মোটিভেট হয়, আমার ভিডিওগুলোকে শেয়ার করে, ভালো ভালো কমেন্ট করে, দাদা বেঁচে আছি তোমার জন্য, দাদা তোমার মোটিভেটের জন্য বেঁচে, সেটা আমার কাছে পাও না। যে কোনো গ্রামে মেদিনীপুর থাকে, কেউ হাওড়ায় থাকে, কেউ বর্ধমান থাকে, কেউ বহরমপুর থাকে, কোন কোনায় কোনা দেখা হয় না, কেউ ক্যানিংয়ে থাকে, ভাঙড়ে থাকে, কোন কোনা কোনা থেকে মেসেজ করে, দাদা এখনো বেঁচে আছি তোমার জন্য, দাদা তোমার জন্য গরিব, ওইটাই পাও না। অ্যাটলিস্ট ওদেরকে তো একটুখানি, জাস্ট ওদেরকে আমি না খাওয়াতে পারছি না কিছু পয়সা দিতে পারছি, আর যাদের সাথে যোগাযোগ হলো 2-3টে বুট পাঠাচ্ছি, দেখছি এই এই সবাইকে তো আমার একার পক্ষে সম্ভব না, যেটুকুনি করার করতে পারি। বাট এই যতটা আমি ক্যামেরার মাধ্যমে মানুষের কাছে দিতে পারি 2-একটা প্লেয়ারের কাছে, বা সেটাই, তাতে অনেক কাছে শত্রু হচ্ছি, তো বটেই, তোমার বা ভিডিও শত্রু তো তাদের দেখেই কাছেই আমি হচ্ছি না, শত্রু হচ্ছি কাদের কাছে, যারা নোংরামিটা করছে। নোংরামিটা সবাই করছে না, কয়েকজন করছে, তাদের কাছে খারাপ হচ্ছে। বাট তাদের কাছে খারাপ হয়ে আমার কোনো যাই আসে যায় না, আমি একদম বিন্দাস, আমি কোনো কারোরটা খাইও না। আমি আমার পলিটিশিয়ানে অনেক লোক আছে আমি যাকে ভালোবেসে যাই, আমি যেখানে থাকি তাকে ভালোবেসে যাই, তাকে কোনোদিনও বলিনি দাদা ওখানে ফ্ল্যাটটা নিচ্ছি প্লিজ 20 লাখ বলছে 10 লাখ করে দাও, আমি জীবনে বলি না, কোনোদিনও বলবোও না, একদম সৎ, যে আমি দাদা 2 টাকা আছে দাদা আমার কাছে, দাদা ওটা করিয়ে দাও দাদা, আমি নেবো কারোর থেকে, আমি বলি না। এর জন্য আমার, হ্যাঁ এর জন্য আমার বলতে কোনো প্রবলেম নেই। তো বলবে না কারা? যাদের কিছু নেওয়ার আছে তারাই বলবে না ওদের এগেনস্টে, যে ওখানে বললেও আটকে দেবে। আমার কিছু নেওয়ার নেই কারোর থেকে, কারোর থেকে কিছু পাওয়ার নেই। কাউকে ভালোবাসলে ভালোবেসে তাকে ভালোবাসবো, কিছু পাওয়ার আছে তাকে ভালোবাসবো। এর জন্য আমার খুব কম, আমার লোক সংখ্যা খুব কম, মানে আমার খুব কম লোক সংখ্যা, আমার সবাই নেই, এই কারণেই নেই, তাতে কোনো ব্যাপার নেই। কিন্তু নতুন জেনারেশন যারা আসছে তাদেরকে জন্য সাপোর্ট প্রবীর দাসের, যতদিন বাঁচবো ততদিন থাকবে। প্রবীর, তোমার জার্নিটা দিয়ে আমাদের একটু নিয়ে যাও। তোমার সেই মানে খেপ খেলা থেকে এত বড় বড় মানে টিমে তুমি খেলেছো, গোয়াতে খেলেছো তুমি, মোহনবাগানে 2টো সিজনে খেলেছো, তারপরে তুমি এখন ইন্টার কাশি এফসিতে আছো। এই জার্নিটা আমাদের নিয়ে যাও, এর যে ওঠা পড়া, তার মধ্যে তোমার ইনজারি, মানে সেগুলোও তো একটা মানে ভীষণ প্রাসঙ্গিক, কেন একটা প্লেয়ারের লাইফে একটা ইনজারি ক্যান বি দ্য এন্ড অফ আ ক্যারিয়ার। ফার্স্ট আমি সাইন করি ন্যাশনাল বেঙ্গল খেলি, বেঙ্গলে খেলার পরে আমি ক্যাপ্টেন ছিলাম, আমরা রানার্স আপ হয়েছিলাম, ওখান থেকে আমরা ন্যাশনাল টিম চলে যাই আন্ডার 19। তো ওখানে খেলতে খেলতে মার দুর্ঘটনা হয়, গ্যাসে ব্লাস্ট হয়ে মার এসব পুড়ে যায়। তো ওরা আমাকে সবাই 300-400 টাকা করে তুলে দিয়ে
ফ্লাইটে করে বাড়ি পাঠায়। গোয়া থেকে? গোয়া থেকে যখন আমাকে মা বলেনি, মায়ের সাথে কথা বলে যাচ্ছি, মা আমি প্র্যাকটিস যাচ্ছি। মা বলছে যে আস্তে, আস্তে কথা বলছে। তখন সদ্য জ্বলেছে, ব্লাস্ট ও হয়েছে। তো গড! ব্লাস্ট হওয়ার সময় দেখবি অতটা জ্বলে না। তার পরে হয়। কিছুক্ষণ পর হয়তো টিস্যুটা ওরকম হয়। বার্ন হয়, হ্যাঁ। সেদিনকে মা একটু কেমনভাবে কথা বলছিল, আমি বুঝে গেছি যে মার মনে হয় খুব কিছু শরীর খারাপ। হ্যাঁ। এবার হঠাৎ দাদা বলল যে, "ভাই একটু বাড়িতে আসতে পারবি?" আমি বললাম, "হয়ে যাবে।" ঠিক আছে হয়েছে। যখন বাড়িতে আমি ঢুকেছি দেখছি পুরো ঝুলে আছে, মানে এরকমভাবে পুরো হতটা হয়ে। আমি দেখে ভয় পেয়ে গেছি। তখন পয়সা নেই যে ভালো নার্সিংহোমে ভর্তি করে মাকে আহ! একটুখানি ওষুধ দেবো, মলম দেবো। ওই জিনিসগুলো মনে পড়লে হয়তো এখনো খুব বুকে ব্যথা হয়। কষ্ট হয়। তখন কষ্টটা অনেক সহ্য করেছি। তখন একটা মলম, একটুখানি মলমের একটা দাম ছিল তখন ৳৫০০ মনে আছে। তো এই একটা মলমই একবারেই চলে যাবে। মানে পুরো মুখটা তো হয়ে গেছে পুড়ে পুরোটা। গেছে, হ্যাঁ। একটাই হয়ে যাবে কিন্তু বাকিটা নেই। তো এদিক ওদিক করে কোনো রকমে ওইসব জিনিস গেছে। তারপরে আবার গেছিলাম। তো এই জার্নি যেতে, যেতে পৈলা নেওয়াজে সাইন করি আমি হুম, ২০১১ তে। হুম, তো ওখানে এসেই ১ টা বছর খেলেই আমার পায়ে লেগে যায় PCL এ। সেখানে স্টাইল যায়, সেখানে লেগে গিয়ে সেখান দিয়ে রিকভারি করি। ওখানে থাকি, ওখান থেকে তারপর ডেম্পোতে যাই। হুম, ডেম্পোতেও খেললাম কম ম্যাচ, বেশি ম্যাচ খেলে ফেলে ওখান থেকে এফসি গোয়া, তখন ISL ফার্স্ট স্টার্ট হয় 2014 এ। হুম, তো আমি এফসি গোয়াতে, আমাদের জিকো কোচ ছিল, ব্রাজিলের যে জিকো। হুম, তো ওর আন্ডারে খেলি, ও আমাকে খুব পছন্দ করে। বাট এই একটা ম্যাচ খেলি। খেলার পর বাজে পারফরম্যান্সের জন্যে তারপরে স্টেডিয়ামে চলে যাই। আর 18টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও খেলিনি। ও ওখান থেকে দিল্লি ডায়নামন্ডসে যাই। ওখানেও সেরমভাবে খেলতে পারিনি। রবার্তো কার্লোস কোচ ছিল আমাদের। নাম হুম, শুনেছ হয়তো, অফ রবার্তো কোর্স। কার্লোস এবং আমাদের কোচ ছিল। ওর আন্ডারে একটা ম্যাচ আমি টিমেও ছিলাম না। তারপরে আমাকে ওই সময় মোহনবাগান ডাকে। সঞ্জয় সেন ফোন করে, দেবাশিস দত্ত, সঞ্জয় দত্ত ওরা ওই সময় ফোন করে আমাকে ডাকে। ওই সময় ডেকে আমাকে ওই সুযোগটা দিয়েছিল কলকাতা লিগে। তখন আমি ওই ২ বছর যে খেলিনি, এটা অনেকে ভাবে, সেই সময় আমি জিমে ফোকাস করেছি। নিজের কী, কী ইন্ডিভিজুয়াল ছিল সেগুলোতে ফোকাস করেছি। হুম, আমাকে একজন বলেছিল, আনোয়ার পাজি বলে একজন আছে, আনোয়ার। ও হচ্ছে পাঞ্জাবে অনেক সিনিয়র প্লেয়ার। তো বলেছিল, "ভাই এখন তুই খেলছিস না, এখন তুই প্র্যাকটিস করে যা। হুম, একটা সময় তোর ফল দেবে।" হুম, ওই সময় মোহনবাগানে আমাকে খুব সাকসেস। ওই সময় কলকাতা লিগেই আমাকে প্রবীর দাস যে বানিয়েছে, ওই কলকাতা ময়দানের মোহনবাগান মাঠের সব ফ্যান্সরা আমাকে প্রবীর দাস বানিয়েছে, সমস্ত দর্শকরা। হুম, ওখান থেকে আমাকে মানুষ চিনতে লাগলো। তখন ISL শুরু হলো। ISL এর সেকেন্ড ইয়ার স্টার্ট হলো। হুম, তখন এটিকে আমাকে লোনে নিল। তখন দুটো লিগের মতন, দুটো লিগই খেলতে পারতাম। হুম। ওইটা ৩ মাস হতো, এটা এটা ৬ মাস হতো। হুম, এখন তো আলাদা হয়ে গেছে। তো ওখান থেকে এটিকেতে যাই। এটিকেতে গিয়েও আমি খেলি, যে বছর যাই চ্যাম্পিয়ন হয়ে যাই। হুম, ২০১৬ তে মলিনা কোচ ছিল, যে হুম, আগের বছর স্যাক করলো মোহনবাগান। রাইট। সেখান থেকে তখন এটিকেতে আমি ৩ বছরের সাইন করি। হুম, ১৭ সাল ভালো খেললাম। ১৮ সালে আমার স্পেনে গিয়ে ইনজুরি হয়ে গেল হাঁটু। লিগামেন্ট ইনজুরি পুরো হয়ে গেল। ওখানে মানে ভেতরে ফ্র্যাকচার হয়ে গেছে। যত ওহ মাই লিগামেন্ট সব গড! টিয়ার গেছে। হুম, সেই পা প্রচুর সোয়েলিং হয়ে যায়। ওখান থেকে আমার পুরো রিহ্যাব চলে। ১ বছর ব্যাঙ্গালোরে আমি চলে যাই। ওই সময় রিহ্যাব চলাতে তখন আমি ক্লাব থেকে ফোন করছে আমাকে, "তুই কি খেলতে পারবি? হুম, দেখ, নাহলে তোর জায়গায় প্লেয়ার নেবো।" আমি বলছি, "আমি কি করে বলবো এখন? ১ বছরের এখন রিকভারি লাগবে।" হুম, বাট তখন অ্যান্টনি লোপেজ হাবাস মোহনবাগানে সই করে। এটিকেতে তখন তখন এটিকে ছিল। হুম, এটিকেতে তখন অ্যান্টনি লোপেজ হাবাস আসে। হুম, তখন ও বলেছে, উনি আমার খেলা আগে দেখেছিল। হুম, তো বলেছে, "আমার প্রবীরকেই চাই।" তখন ক্লাব থেকে বলছে, "প্রবীর, তোকে তো অ্যান্টনি হাবাস চায়, তোকে ফিট হতে হবে।" তখন একটা মোটিভেট হলাম, না কোচ ডাকছে, এটার জন্যে, হ্যাঁ। যেহেতু কোচ বলেছে মানে আমাকে চায়। একটা লক্ষ্য পেলে একটা জীবনে, পেলাম। নাহলে হ্যাঁ, তো আমাকে কেউ, কোনো কোচ আসবে, কি আসবে? হ্যাঁ, তখন আরো মোটিভেট হলাম, মোটিভেশন আরো পাচ্ছি, প্র্যাকটিসে আরো জি-জান জাগিয়েছে। ওই বছর উনি এসে আমাকে পুরো কনফিডেন্স দিল। ওই বছরের চ্যাম্পিয়ন হলাম, বেস্ট রাইট ব্যাক হলাম। হুম, মানে ওই বছরে সব ফ্যান্সদের উপর দেয় যে বেস্ট টিম তোমরা বানাও। সব হুম, ফ্যান্সদের উপর ছেড়ে দেয়। হুম। বাট সব স্টেটের ফ্যান্সরাও যারা আছে রাইট ব্যাকে সব আমাকে চুজ করেছিল। ওইটা আমার কাছে ওয়াও! একটা পাওনা, চ্যাম্পিয়ন হয়েছিলাম আফটার হুম, অপারেশন। হুম, তারপর থেকে স্ট্রাগল চলছে। তারপর থেকে এটিকে মোহনবাগান টাই-আপ হলো। তারপর থেকে মোহনবাগানে গেলাম, ওখানে খেললাম। তারপরে একটা ফাইনাল হারলাম। হারার পরে আমি ব্যাঙ্গালোর সাইন করি। ব্যাঙ্গালোরে গিয়ে সুনীল ভাইয়ের টিমে সাইন করি। তো ৩ টে ফাইনাল খেলেছিলাম সেই বছরও। একটা মোহনবাগানের সাথে আমরা আবার ফাইনাল হারলাম। হ্যাঁ, ISL এর হ্যাঁ, ফাইনালটা গোয়াতে হয়েছিল। গোয়াতে। আর একটা হারলাম সুপার কাপে, আর ডুরান্ড কাপটা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো হুম, ৩ টে ফাইনাল খেলেছিলাম। হুম, ব্যাঙ্গালোর থেকে তারপর কেরালা ব্লাস্টারে যাই। কেরালা ব্লাস্টারেও ১-১.৫ বছর ছিলাম। তখন থেকে একটু ইনজুরি হুম, হতে ওদের সাথে আমার স্টিল কনট্যাক্ট ছিল। কিন্তু আমি খেলবো বলে আমি মিউচুয়াল এগ্রিমেন্ট করে আমি বেরিয়ে এসেছি নতুন টিমে। যেহেতু হাবাস এখানে আমাকে ডেকেছে যে, "তুমি আসো।" তো খেলার সুযোগের জন্য আমি ওখান থেকে মিউচুয়াল এগ্রিমেন্ট করে বেরিয়ে এসেছি। এই যে ইনজারির কথাগুলো তুমি বলছো, এগুলো তো এক একটা ইনজারি খুব মানে ঢাসু ইনজারি। নি ফ্র্যাকচার, পুরো তোমার ACL টের, এগুলো কিন্তু সামান্য আঙুল ভাঙার মতন নয়, এগুলো লাইফ পাল্টে দেওয়ার মতন ইনজারি। আমি জানি কেন, আমার মানে ২৪ বছর বয়সে একটা সাংঘাতিক কার অ্যাক্সিডেন্টে আমার হাঁটুর পাটেলা গুঁড়ো হয়ে হুম। গেছিল। সো আমারও এখন ওই, যে জন্যে আমি ফিটনেসকে এতটা চেষ্টা করি প্রায়োরিটাইজ করতে। এবার তুমি বলো, তোমার যখন এই এত বড় স্পেনে ইনজারিটা হলো, এটা তো একটা বিশাল মেন্টাল সেটব্যাক।
এটা নিয়ে তো তুমি প্রচুর কথাও বলো, প্লেয়ারদের, ইয়াং প্লেয়ারদের খুব ইন্সপায়ার করো তুমি, যে ইনজুরির থেকে বেরো, মানে একটা পথ আবার আলোর দিকে নাও। কিন্তু তোমার সেই পিরিয়ডটায় মেন্টাল হেলথের অবস্থা কিরম ছিল? যখন জানা যায় যে লিগামেন্ট ইনজুরি মানে 10 মাস, 10 10 মাস হ্যাঁ। আগে একটা কিছু প্রসিজার আছে, হুম। 10 মাস তোমার লাগবেই। তখন মেন্টালি পুরো ডাউন হয়ে যায় যে আমি খেলতে পারবো না। আর তখন প্রি সিজন ইনজুরি, প্রি সিজনটা করার পরে সিজন শুরু হয়ে যায়। হুম। আর প্রি সিজনে আমার ইনজুরিটা হয়েছে, তখন একদম পুরো জিরো হয়ে যায়, পা ফুলে, তখন পেন, তখন পেন, কি হ্যাঁ। করব। বাট তখন ওই সময় একটা আমাদের স্টিভ কাপেল করছিল 2018-তে, যখন স্পেনে আমি যাই 17-18 সিজনে, তখন আমাকে বলল যে প্রবীর, ইংল্যান্ডের করছিল, যে প্রবীর একটা কথা তোমাকে আমি বলি, ইনজুরির তোমার রিকভারির একটাই তোমার মেডিসিন আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি, তুমি যত হ্যাপি থাকবে তোমার রিকভারি তত ফাস্ট হবে, মাইন্ডটাকে। মাইন্ড যত থাকবে। তো ওই কথাটাকে আমি আমার পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম যে ইনজুরি ইনজুরি ইনজুরি, কী করবো আবার 10 মাস সেম এক্সারসাইজ, তারপরে কে সুযোগ দেবে এসে, লাস্ট সেই ইয়ার আবার মানে সেম, যাও, আবার হ্যাঁ। কতটা পাওয়ার আসবে, কি হ্যাঁ, আসবে, হ্যাঁ, আবার হ্যাঁ। কম্পিটিশন আবার। হুম। বাট উনি আমাকে বলেছিল, তো ক্লাব থেকে অনেক তখন হেল্প করেছিল। তো ওই একটা রাশ ছিল না, এবার আমাকে ফিরতে হবে। তারপর ওই বললাম হাবাস, এবার রিকভারি করছি কিন্তু কোনো মোটিভেট নেই যে আমাকে খেলাবে না, তোকে মানে আমাকে ধরছেই না ক্লাব থেকে, আচ্ছা, যে আমার জায়গায় অলরেডি প্লেয়ার মানে নিয়ে নিয়েছে। ক্যান্সেল হয়ে গেছো তুমি? মানে আমি আছি, কিন্তু আমার জায়গায় প্লেয়ার অলরেডি ভালো ভালো প্লেয়ার সাইন করাচ্ছে, কিন্তু আমার উপর কোনো ভরসা নেই তাদের। কিন্তু এই স্পেন থেকে উনি তখন সাইন করে আসেনি, স্পেন থেকে বলছে আই ওয়ান্ট প্রবীর, আমার প্রবীরকে দরকার, ওকে আমার ফিট করতে হবে। ওই যে একটা পেয়ে গেলাম তখন ওইখান থেকে তো হাবাসকে হ্যাটস অফ, যদি উনি না আসতো আমাকে হয়তো ওই প্ল্যাটফর্মটা আমি পেতাম না যে নিজেকে সুযোগ তোমাকে অপারেশন করা। ফাইন্যান্সিয়ালি হেল্প করেছে ক্লাবেরা যখন তোমার এরকম এত সাংঘাতিক ইনজুরি হয়েছে? এই ইনজুরিগুলো তো তখন ওরা আমাকে থাকার ওখানে ক্লাব থেকে কিছু দিয়েছিল, বাট আরও কিছু পয়সা আমার নিজের গাড়ি থেকেও আমি করেছিলাম, তখন আর ভরসা করিনি যে কবে দেবে না দেবে। বাট কিছু ইনিশিয়ালি কিছু দিয়েছিল, তারপরে কিছু আমি আর পরে চাইনি, আমি ছোটো ছোটো জিনিস কিছু চাই না, যখন আমার কাছে থাকে আমি করে নিই, ওইটা আমার একটা প্রবলেম আছে, এর জন্য আমি চাইনি কিছু টাকা, আমি আর বলিনি পরের দিকে, বলেছিল দিয়ে দেবে, বাট ওখানেই end। কেননা আমি প্রবীর, আমি যেহেতু খেলা ভালোবাসি, খেলি না হয়তো, কিন্তু আমি অনেক প্লেয়ারদের বায়োগ্রাফি, মেমোয়ার পড়ে দেখেছি যে এক একটা অপারেশন তারা কোথায় অন্য দেশে গিয়ে অপারেশন করেছে, হাঁটুর এই ওই। তো এগুলো তো ভীষণ এক্সপেন্সিভ, এক একটা ইনজুরি অ্যান্ড রিহ্যাব। একটা পাতি বাড়িতে ফিজিওথেরাপি করাতে আসতো আমার মাকে, সে 900 টাকা করে নিত পার ডে। তো তোমাদের তো অন্যরকম স্পোর্টস না, মেডিসিনের নলেজ আইএসএল থাকতে এখন হবে। আছে, আইএসএল আইএসএল আছে? এখন আছে, মানে 7 লাখ টাকা করে তোমার মেডিক্লেম করে নেয় প্লেয়ারদের। আচ্ছা, আই লিগও মনে হয় আছে কিনা জানি না, বাট আইএসএল এখন ইজ আছে। দ্যাট এনাফ? হ্যাঁ, আমাদের হয়ে যায়, যেরকম আমার রিসেন্ট অপারেশন হলো 4 লাখ টাকার মতো লেগেছিল। আনন্দ যোশী, উনি সচিন তেন্ডুলকরের ডক্টর মুম্বাইতে, ওনার কাছে আমরা বেশিরভাগ প্লেয়াররা করাই যারা আইএসএল এ ধরো খেলে, আই লিগের কম প্লেয়ার যারা যায়, বা 4 লাখ টাকা বাজেট আছে। বাট রিকভারিটাও তারা ক্লাব থেকে করায়, বিকজ ধরো আমার কন্ট্যাক্ট আছে 1 বছর ক্লাবের সাথে, আমার শুরুতে লেগে গেছে, তো অপারেশনটা করি ওদের সাথে, আমি রিহ্যাবটা করে নিচ্ছি, ওদের ভালো ফেসিলিটি, আইএসএল এ ভালো ফেসিলিটিস আছে। এই আইএসএলটাই তো বন্ধ হয়ে যদি যায় তো প্রবলেম হয়ে যায় প্লেয়ারদের, আইএসএল এ খুব ফেসিলিটিস আছে। এবার আইএসএল এর গল্পটা বলো। আইএসএল এর জন্যে এত আমরা দেখছি রিলের পর রিল, মানে প্রাক্তন ফুটবলাররা, তোমার মতন সাহসী কিছু এখনকার ছেলেরা খুব বলছো তোমরা যে আইএসএল বন্ধ হয়ে গেলে কিন্তু একটা সাংঘাতিক কাণ্ড হবে। এটার মূল সূত্রটা কোথা থেকে হলো? গন্ডগোলের গাঁটটা কোত্থেকে পাকলো? প্রথম ওদের সাথে কি এগ্রিমেন্টের কি প্রবলেম, এগুলো তো আমরা ভেতরের কেস, আমরা জানো যা না। দেখছি রুমার্স দেখছি, ওপরে হ্যাঁ, কিছু জানি না। হ্যাঁ। তো আইএসএলটা 6 মাস ধরে খালি আজ ডেট কাল ডেট, আমি একটা ভিডিও বানিয়েছি, আজ কাল কাল পরশু পরশু করে ডেট হয়ে যাচ্ছে, আর প্লেয়াররা দেখো পুরো 6 মাস ধরে বসে আছে, ডিমোটিভেটেড। ডিমোটিভেট, ক্লাবের স্যালারি প্রবলেম, নানান রকম সব জায়গায় প্রবলেম হচ্ছে। আমরা ছাড়ো, আমরা তো আমাদের কথা বলছি, গ্রাউন্ড স্টাফরা আমাকে ফোন করছে, এরা তো সম্পর্ক এদের সাথে ভালো, বাঙালি গ্রাউন্ড স্টাফ হয়, যারা ফটোগ্রাফার হয়, যারা কিড বয় হয়, যারা মিডিয়া ম্যানেজার হয়, যারা এজেন্ট হয়, তারা তারা কিড বয়, সব ম্যানেজার, সবার এক কেস। শুধু টাকা আমার নেই। তাই না, কোথায় টাকা পাবে ক্লাব যদি আইএসএল না হয়? বাট এটা যারা দায়িত্বে আছে তাদের ইমিডিয়েট সলভ করা উচিত না? ইন্ডিয়ান ফুটবলটা তো গ্রো ছিল না আইএসএল আসার পরে, এর আগে আই লিগ হতো, ওইটা আমাদের টপ টিয়ার লিগ, ভালো লিগ ছিল, ওখানেও পয়সা দিত প্লেয়ার, কিছু ক্লাব পয়সা খুব দিত, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ডেম্পো, সালোকা, স্পোর্টিং ক্লাব দ্য গোয়া, মাহিন্দ্রা, এরা পয়সা দিত, বাকি ক্লাবগুলো হয়তো কম দিত, বাট এরা পেত পেমেন্ট, কিন্তু তখন হয়তো ক্যামেরা ছিল না। কিন্তু আইএসএল আসার পরে আমরা ফরেন প্র্যাকটিস করতে পারলাম, ভালো হোটেলে থাকা, ভালো খাওয়া, ভালো ফরেন প্লেয়ারদের সাথে রুম শেয়ার করা, ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করা, অনেক কিছু জানা, প্রফেশনালটা এদের থেকে জানা, ভালো খাওয়া, কী কী মেডিসিন নিতে হয়, কী কী করতে হয়, এই জায়গাটা আমরা দেখলাম আস্তে আস্তে। তো আইএসএল আসার পরে কি একটা পরিচিতি বেড়েছে, কারণ আমাকে আগে আই লিগে যদি একটা ক্যামেরা দেখাতো, এখন
একটা ট্যাকেল হলো, ওই ট্যাকেলটাই দেখাচ্ছে স্লো মোশনে যে খুব হ্যাঁ, ট্যাকেল, এবার সেটা মানুষের রিল ফোকাস উঠছে। রিল উঠছে নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি, হুম, যেটা হুম, ওখানে ছিল না। পরিচিতি অনেক বেড়েছে, ক্যামেরা এখন 12-14টা ক্যামেরা, আগে তো হুম, কটা 4টে-5টা ক্যামেরা হুম, ছিল, হুম, যদি ভুল ভুলে থাকে আর একটু বেশি হতে পারে, বাট আইএসএল অনেক ক্যামেরা, হুম, ভালো খাওয়া, ভালো থাকা, ভালো কোচ, ভালো গ্রাউন্ড। হুম, এই আইএসএলটা বন্ধ হয়ে গেলে, ভালো পেমেন্ট, টাইম টু টাইম পেমেন্ট পাওয়া। হুম, আজ আমি বাড়ি করেছি, সব গাড়ি করেছি, আগে মোহনবাগান খেলেছি, টাকা পেয়েছি, কিন্তু আইএসএল আসার পরে আরও টাইম টু টাইম পেয়েছি। হুম, এখন থমকে গেছে সব, বিকজ আইএসএলটা যদি না হয়, নেক্সট জেনারেশন যারা আসবে তাদের জন্য প্রবলেম। হুম, কারণ রিলায়েন্স এখানে ইনভলভ ছিল তখন, এখন ওদের মধ্যে কিছু প্রবলেম হতে পারে এগ্রিমেন্ট, সেটা আমি জানি না, সেটা নিয়ে কমেন্ট করাটাও ঠিক হবে না। কিন্তু যারা দায়িত্বে আছে ইমিডিয়েট সলভ করা উচিত। শুধু আমরা বেঁচে নেই, আমাদের সাথে হাজার হাজার স্টাফ, তাদের সংসার চলে, গ্রাউন্ড হুম, স্টাফ তারা কাজ করতে পারছে না, হুম, কিড বয় তারা পাচ্ছে না, তাদের কোথায় যাবে বলো না? আমার না হয় কিছু জমিয়েছে, একটা পেমেন্টেই চলে যাবে, তাদের তো কত স্যালারি, তাদের 8,000-10,000 স্যালারি। হুম, তাদের কথা হবে, হাজার হাজার স্টাফ জড়িত আছে, একটা পুরো কাজের জায়গা বন্ধ হয়ে আছে। তো সেই জায়গাটা যারা দায়িত্ব আছে তাদের কাছে রিকোয়েস্ট না, তারা তাদের দায়িত্ব যে ফুটবলটাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসা। কেননা এই আইএসএল আসার পরে সবাই পয়সা দিয়ে খেলা দেখতে যেত। ক্রিকেট যদি বলো যে ফুটবলের ক্রিকেটের টিকিট দাও, ক্রিকেট টিকিট নিয়ে আগেই চলে যাবে হুম, বিরাট কোহলিকে দেখতে। হুম, কিন্তু আমাদের একটা সুনীল ছেত্রী আছে, হুম, কিন্তু সুনীল ছেত্রীর পরেও আমাদের অন্য অনেক প্লেয়াররা আছে, চাংতে Absolutely. যারা আছে, আমাদের বাঙালি প্লেয়ার যারা খেলতে চায়, আমরা আমাদের কথা বলবো না, বললে হয়তো আমরা আমাদের ব্যান্ড না বাজাচ্ছি, তুমি আছো। আমরা বলবো না। যারা আমাকে ধরো ভালোবেসে তারাও তো হুম, টিকিট কেটে খেলা দেখতে হুম, আসে। হুম, আরও চাংতে আছে, যারা ভালো ভালো প্লেয়ার আছে তাদেরকে তাদেরকে দেখতে যেত টিকিট কেটে। সেই জায়গাটা, ফ্যান্সের জায়গাটা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে, যে হুম। ফুটবলে কিছু নেই, পুরো ছাড়। মানে ওদের যে একটা আরে জায়গা দুচ্ছাই তৈরি করা, হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, সেই জায়গাটা হ্যাঁ, নষ্ট হয়ে গেল পুরোপুরি। হুম, যে তোর আর কি আইএসএল এ ভবিষ্যৎ নেই, আইএসএল এ কিছু নেই, ও খেলা হবে না, ও ঠিক আছে। মানে মানুষ উঠেছিল ফুটবলটার জন্য, একটা প্রমোট হচ্ছিল খুব ভালো, সেই জায়গাটা আবার পুরো ডাউন হয়ে গেল, ফরেনার প্লেয়াররা চলে যাচ্ছে। হুম, আমার বন্ধুই ওরা আছে, বা ক্যা হুয়া আইএসএল মে, ক্যা হুয়া, আমার যারা আমার একটা বন্ধু আছে রয় কৃষ্ণা, কি হচ্ছে ভাই, আইএসএল হচ্ছে না, এটা না হলে তোদের কি হবে? তো এইগুলি খুব একটা বাজে বার্তাই যাচ্ছে না পুরো ওয়ার্ল্ডে। এত হুম। ধুমধাম করে শুরু করলাম, 10 বছর চললো, তো এখন এসে কিছু কারণে বন্ধ হচ্ছে। তোমার কি মনে হয় এটা পলিটিক্যাল, এই গাঁটটা? এটা ওদের এগ্রিমেন্টের কি ব্যাপার আছে সেটা আমরা তো জানি না, কিন্তু আলটিমেটলি তোমাদের কি সলভ আছে, তোমরা প্রবলেম সলভ করো না, তোমাদের জন্য হাজার লোকের প্রবলেম হবে, সেটাকে অ্যাপ্রিসিয়েট, সেটাকে কি করে মানবো? তোমাদের প্রবলেম আছে, তোমরা সলভ করো, হুম, আমরা তো কিছু করিনি। হুম, আমরা তো ফুটবল খেলতে চাই, আমরা তো খেলতে চাই শুধু। সেই জায়গাটা, পুরো কাজের জায়গাটা সবার বন্ধ হয়ে আছে, সববার বন্ধ হয়ে আছে, ওরা খেতে পাচ্ছে না। ইস, একজনের তো একটা কিড বয়ের, উনি কেরালা কিড বয় ছিল, উনি 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 কাজ পাচ্ছে না, বলছে বাবার প্যারালাইজ হয়ে গেছে দাদা, ওষুধ কিনতে হবে। বললাম ঠিক আছে, কি করতে হবে, তুমি প্রেসক্রিপশন দাও, দোকানে যাও, আমাকে বলো। বলে দাদা কাজ কবে থেকে শুরু হবে, তুমি না এখন সলভ করে দাদা কাজ। আমি আহারে। কি ওদেরকে বলবো আর, যে কবে শুরু হবে কিছু বলা, আমরা তো, আমাদের কাছেও কোনো আইডিয়া নেই, আজ কাল পরশু তরশু হ্যাঁ, সমানে ডেটটা চেঞ্জ হয়ে সব যাচ্ছে ডেট তো। চেঞ্জ হচ্ছে, এবার ওরাই জানে কি কি হচ্ছে, আদৌ হবে কিনা তাও জানি না। হুম। এখন তো বলছে আইএসএলটা অনেক ছোটও হয়ে যাবে, মানে অত এলাহি করে হয়তো আর হবে হবে না, আমি না। রুমার্সে আমিও দেখলাম যে হয়ে যাবে। এবার হুম, নতুন যে জেনারেশন আছে তারা বলছে যে তা ফুটবলটার খেলে কি হবে, ক্রিকেটেই পয়সা। ক্রিকেটে পয়সা, আবার ক্রিকেট তারা খেলতে পারছে না, একটা ব্যাটের দাম অনেক। প্রবীর, একটা উঠতি খবর আমার কানে আসে যে কলকাতা লিগে একটা, মানে এটা কিন্তু কোথাও মানে ছেপে বেরোয়নি, কিন্তু একটা আনস্পোকেন পলিসি ছিল প্রথাগত, যে বাইরের থেকে 6টা প্লেয়ার নেওয়া হবে আর বাঙালি 5টা নেওয়া হবে। এটা কি ঠিক? আমি কি ঠিক শুনেছি? হ্যাঁ, দেখো এই রুলসটা নিয়ে আমি বলেছি, এই রুলসটা যেহেতু এখন প্লেয়ার সেভাবে উঠে আসছে না, হুম, তো হট করে তারা রুলসে আসলো যে 6টা বাইরের স্টেটে খেলবে আর 5টা বাঙালি। হুম, আর অন্য টিমগুলো চাইলে 11টাই বাঙালি খেলাতে পারে। ওকে, এবার অন্য টিমগুলো তো বাঙালি খেলাবেই, হুম, কিন্তু যেই ক্লাবগুলো এরা করে, বড় ক্লাবই করে এরা, তাদের যখন স্পন্সর থাকে না, তারা দিদির কাছে যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যায়, আমাদের স্পন্সর নেই, স্পন্সর এনে দাও। হুম, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু হেল্প করে দেয়, হুম, হেল্প করে দেয়। তারাই আবার গিয়ে বলে যে আমাদের বেশি করে বাইরে বাঙালি ছেলে কম রাখতে, যাতে বেশি করে, কেননা ওদের টিমে বড় প্লেয়ার থাকে, হুম, ভালো নাম করা প্লেয়ার থাকে, তাদেরকে যদি আইএসএলে না খেলায় কলকাতা লিগে খেলিয়ে দেয়। তাতে কি হচ্ছে, বড় টিমে আমাদের বাঙালি ছেলেগুলোর চান্স কম হচ্ছে। হুম, আর যদি 8টা 9টা করে বাঙালি ছেলে থাকে, আর যদি বাইরের স্টেটের ছেলে বাধ্যতামূলক 3টে করে করা হয়, তবে বাঙালি প্লেয়ার উঠে আসবে। আজ আমার স্টেট, আমার শহর, সেখানে যদি বলে বাঙালি ছেলে বাধ্যতামূলক 5টা আর বাইরের স্টেটের 6টা, তারা বেশি থাকবে, আমরা কম, আমরা বাঙালি হয়ে লজ্জা। তো তোমরা যারা এরা করছো, তোমরাও বাঙালি, এটা আমাদের কাছে সত্যি লজ্জার ব্যাপার যে আমাদের বাঙালি হয়ে বাংলার ছেলেদের প্রায়োরিটি দিচ্ছ না, বাইরের স্টেটের ছেলেদেরকে প্রায়োরিটি দিচ্ছ। আর বাইরের স্টেটে যাও, আমাদের বাঙালিদেরকে প্রায়োরিটি দেয় না। আর হাজার হাজার প্লেয়ার উঠে আসছে তাদের ওখান থেকে, কিসের জন্য উঠে আসছে, তাদের এই লোকাল লিগগুলোতে তাদের ছেলেগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে আমার প্রোটেস্ট ছিল,
থাকবে ভবিষ্যতে প্রোটেস্টের লেভেলও হাই হতে পারে, যাতে কলকাতা লিগের বাঙালি প্লেয়ারদের প্রায়োরিটি যাতে বেশি থাকে। ওরকম রুলস বের করলে, মানুষকে ভুল বোঝালে হবে না। বাংলার লিগ, বাংলার সংখ্যা বেশি থাকা উচিত। তো এটা নিয়ে আমি প্রোটেস্ট করেছি, এটা নিয়ে আমার প্রোটেস্ট বরাবর থাকবে। তুমি কোনো অন্য প্লেয়ারদের থেকে সাপোর্ট পেয়েছো এই প্রোটেস্টে? আরো তো বাঙালি প্লেয়ার আছে। কাউকে পাইনি, আমার তারা তো কেউ বলে না। আমার দরকারও নেই। তারা বলছে না কেন? তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদেরকে আমি জোর করে বলতে পারি না। সে তো ঠিকই। কিন্তু তাদের ফুটবল ক্যাম্প আছে, বাহ, আমার ক্যাম্প আছে, আমার গায়ে লাগছে, আমি ছেলেগুলোকে পোটায় পুট করবো। অনেকে আবার বলছে, অনেক বড় বড় অফিসিয়াল, তারা শুধু চেয়ারটায় বসে আছে নিজেদের স্বার্থর জন্য। তারা দেখায় আমরা অনেক কাজ করি। তারা যদি আজ কাজই করে, তারা বলে কি যে যদি কলকাতা লিগ হয় তবে কম্পিটিশন হবে না। কলকাতা লিগে বাঙালি যা প্লেয়ার আছে, বাঙালি প্লেয়ারই খেললে বাঙালি প্লেয়ারকে কম্পিটিশন দিতে পারে। অত প্লেয়ার আছে, বাইরের স্টেটে দিতে হবে না। আগে ন্যাশনাল টিমে কটা করে বাঙালি প্লেয়ার থাকতো? প্রচুর থাকতো, সব কলকাতার ছেলে থাকতো। কিন্তু তখন এতটা ছিল না রুলস। কিন্তু এখন এই মুহূর্তে আমি বলছি, কলকাতা লিগ তো অ্যাটলিস্ট ডোমেস্টিক লিগ, ISL আই লিগ হয়ে গেছে। যারা কর্পোরেট টিম করছে তাদের ব্যক্তিগত ব্যাপার, বাঙালি নেবে কি নেবে না, তারা ইনভেস্ট করছে যাতে ভালো প্লেয়ার নেওয়ার জন্য, সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু যেটা আমাদের লিগ, আমাদের ঘরের লিগ, সেখান থেকে তো আমার প্লেয়ার প্রমোট করতে হবে। আর যারা রিজার্ভ টিম আছে বড় বড় ক্লাবেরও, তাদেরও কিছু কিছু বাঙালির সংখ্যা নাও, তাদেরও দেখছি সব বাইরের স্টেট। আর বাইরের স্টেট থেকে যে প্লেয়ারগুলোকে আনেন তাদের কি বেশি পয়সা দিয়ে আনা হয়? তাদের বেশি, ওটা তো দেবেই দেবে বেশি, 1 টাকা হলেও বেশি দেয়। বাঙালি প্লেয়ার ভালো কোয়ালিটি থাকলেও পয়সা দেবে না, আলু পটল, মানে পুরো ঝুলিয়ে দেবে একদম। এটা তো ভীষণ লজ্জাজনক ব্যাপার। তো এগুলো কেউ বলবে না, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা ইনভেস্ট করছে, তাদের ব্যাপার। কিন্তু কলকাতা লিগ যেটা হচ্ছে, তাদের প্রোটেস্ট আবার থাকবে। অলরেডি অরূপ বিশ্বাসও এই নিয়ে বলেছিল একটা ইন্টারভিউতে, যে বাংলার প্লেয়ারদের সংখ্যা কম, এটা কিন্তু মানা যাবে না। এটা অরূপ বিশ্বাসই বলেছিল একটা। তো আমি ওইটাকেও অ্যাপ্রিসিয়েট করি যে বাঙালি হয়ে বাঙালির সংখ্যা কম আর বাইরের স্টেটের বেশি, এটা মানবো না। আই রেসপেক্ট অল স্টেট, কিন্তু আমার লোকালের যদি হয়, আমি তো লোকালের ফার্স্ট প্রায়োরিটি দেবো। আমি তো ফার্স্ট বাঙালি ও বাঙালিকে প্রায়োরিটি দেবো। তো এখানে দিচ্ছে না। কিছু মানুষ আছে, তারা নিজেদের ওপর চালানোর চেষ্টা করছে। কিন্তু একটা কথা বলি, চেয়ারটা কিছু দিনের, আজ আছে কাল নেই। কিন্তু তোমরা যদি ভালো কাজ করে যাও না, তোমাদের কাজের জন্যই তোমরা হয়তো অনেক দিন রয়ে যাবে। কিন্তু হাজার হাজার মানুষ, যার মারা সকালবেলা হলে কাজে চলে যায়, ছেলেকে বলে বাবা স্কুলে গিয়ে কিন্তু মাঠে চলে যাস প্র্যাকটিসে, তাদের ইমোশনটা নিয়ে তোমরা খেলো না। তাদের মারা দিনে না খেতে পেয়েও, নিজে না খেয়ে ছেলেদেরকে খাইয়ে ভালো চাইছে যাতে ভালো ফুটবলার হতে পারে। বড়লোক ঘরের ছেলেরা তো আর ফুটবল খেলতে বেশি আসে না, গরিব ঘরের ছেলেরাই বেশিরভাগ আসে। যেহেতু আমরা বাঙালি, আমরা জানি। তাদের ইমোশনটা নিয়ে খেলো না। তোমাদের পাওয়ার আছে বলে তোমরা যা খুশি করে দিচ্ছ, অ্যাটলিস্ট রিকোয়েস্ট করছি করো না। আমি অনেক গরিব ঘর থেকে উঠে এসেছি। তো বাংলার লিগ, এই লিগে বাঙালি প্লেয়ারাই বেশি খেলবে। আর না হলে কেউ আন্দোলন করুক আর না করুক, প্রবীরের আন্দোলন থাকবে, আর প্রবীর ফাইট করেই যাবে। তোমার কথা শুনে আমিও খুব আই এম ফিলিং ভেরি ওভারওয়েলমড। এই রুলগুলো কে বানিয়েছে? তারাই বানাচ্ছে। কিছু বড় ক্লাবের অফিসিয়ালরা বলে দিচ্ছে, তারাই রুলস বানাচ্ছে। কেন বাইরের স্টেটের ISL এর জন্য দেখো, গ্রেট আপ ডাউন সব ফিল্ডেরই সবাই থাকে, প্রফেশনের সবাই থাকে। শাহরুখ খান, ওর জায়গায় অনেক আছে আরো নিচে, কিন্তু ও হচ্ছে কিং খান। সেরকম আমাদেরও ধরো সুনীল ছেত্রী একটা লেজেন্ড প্লেয়ার, কিন্তু তার নিচে যারা আমরা প্লেয়ার আছি সব 19-20, সব 19-20। এবার ধরো বাঙালি যারা উঠে আসছে একটা লোকাল লিগে, কিছু প্লেয়ার ট্রায়াল দিয়ে আসছে, কিছু প্লেয়ার বেশি এক্সপিরিয়েন্স নেই। আর ISL হিসাবে যাদেরকে সাইন করাচ্ছে, তারা কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারই সব ভালো প্লেয়ারে সাইন করাচ্ছে। তাদের সুযোগটা পেয়ে যাচ্ছে কলকাতা লিগ খেলানোর। আর কলকাতা লিগের যে নতুন ট্যালেন্ট উঠে আসছে, সেটা ধামাচাপা পড়ে যাচ্ছে একটু উপরের বেশি ট্যালেন্টের কাছে। তাই জন্যই কি আজকালের বাচ্চারা ফুটবলটা খেলতে চাইবে না, চাইবেই না, আসবেই না। নোংরামোটা তো বুঝে গেছে আসল কথা। যদি এরকম নোংরাময় কি করে হবে? আমি তো এইটাই বলতে চাই যে যারা ক্যাম্প চালাচ্ছ, ক্যাম্পের পর তো স্টেপ বাই স্টেপ আছে। আন্ডার 14, আন্ডার 15, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল খেলবে। আর ডিস্ট্রিক্ট লেভেল খেলার পর তারপর কলকাতায় আসবে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফিফথ ডিভিশন, ফোর্থ ডিভিশন। সেখান থেকে ফিফথ ডিভিশন থেকে ভালো খেলে ফোর্থ ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, তারপরে আসবে কলকাতা লিগ। সেখানে এসে বাঙালির লিগ হয়ে যদি সংখ্যা থাকে বাইরের স্টেটের, সেটা তো আমি মানতে পারবোই না অ্যাজ এ বাঙালি হয়ে। যারা মানছে তারা মানছে, হয়তো তার পাওয়ার আছে, সে করে নিচ্ছে এটা। কিন্তু এই দিন না, ঠিক শীতকালে যেরকম গরম আসে, দিন হলে যেরকম রাত হয়, রাত হলে দিন আসে, সেরকম চেঞ্জ হবে একদিন না একদিন। কিন্তু বাঙালি প্লেয়ার হয়ে বাংলা প্লেয়ারদের জয় একদিন হবে। বাংলার প্লেয়ারের কোয়ালিটি আছে, কিছু মানুষের পলিটিক্সের জন্য সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মানুষ, কিছু সংখ্যার মানুষের জন্য সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কমপ্লেন বা এই গ্রিভিয়ান্স গুলো নিয়ে কোনোদিন মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে চেষ্টা করেছে? সে হয়তো জানেও না, সে হয়তো জানেও না কত প্রেশার নেবে সে। দেখো, আজ এর আগে CPM ছিল, কত নেবে বুদ্ধদেব বাবু, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, খেলার জন্য এত হেল্প করে, কিন্তু এসব তো জানেও না। কিন্তু যদি এর প্রোটেস্ট করতে হয়, যদি এরপরে যদি সংখ্যা না কমায়, যদি বাঙালি যদি সংখ্যাটা না বাড়ে,
যদি আমি এই নিয়ে যদি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েও আন্দোলন করতে হয় প্লেয়ারদের হয়ে আমি করব। জীবনে কিছু নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে যাবো না, কিন্তু প্রোটেস্ট আমার থাকবেই সময়, বিকজ এই কারণেই থাকবে আমি আমি ফিল করতে পারি যে আমি কি কষ্টটা করে এসেছি, আমি ফিল করতে পারি। আর যদি আমি সেই জায়গা থেকে কষ্ট করে সাপোর্ট করে যে জায়গাটা পেয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি, আমি পেয়েছি, না হলে আজ আমি পড়াশোনা জানি না, আমাকে হয়তো বাবার সাথে রিক্সা চালাতে হতো, হোটেলে কাজ করতে হতো। আমি এখনো জানি, কারণ আমি সেরকম পড়াশোনা করতে পারিনি, আমি স্কুলে যাইনি, বা এক এক সময় আমার মাথায় পড়াশোনা ঢোকে না। আমি অন ক্যামেরায় বলছি, আমার কথাতে কোনো প্রবলেম, ইংলিশে ভালো ইন্টারভিউ দিতে পারি না, আমার সেটা খারাপও লাগে, বাট একটা ফুটবলার বানিয়ে দিয়েছে ভগবানের আশীর্বাদে, যে আমার ফ্যামিলিকে আমি ভালো রাখতে পেরেছি, মাকে ভালো যেটা চাইছে হয়তো না পারলেও কিছুটা দিতে পারছি, সবাইকে একটা বাড়ি বানিয়ে দিয়েছি। কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, তারাই পলিটিক্সের শিকার হচ্ছে। তারা ট্যালেন্ট আছে, কিছু পলিটিক্সের জন্য ট্যালেন্টটাকে খুলতে পারছে না। তো সেই জায়গাটা বন্ধ করতে হবে বস। সেই জায়গাটা বন্ধ না থাকলে আমার থাকবে, আমাকে শত্রু অনেকে বলেছে শত্রু, আমার কোনো প্রবলেমই নেই, ওদের কাছেই শত্রু যারা নোংরামোটা করছে, বাট বাকি হাজার হাজার মানুষের ভালোবাসা সাপোর্ট আছে আমার কাছে, যে তাদের জন্য আমি লড়ছি। তুমি কি মানে তুমি ময়দান কথাটা বললে, আমি ময়দান সিনেমাটার মানে কথাটা ভাবছি। ওটা আমি মানে বেশ কয়েকবার দেখেছি, আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। ওই সিনেমাটা দেখে এবং আমার দাদুর কাছে আমি যে ইস্টবেঙ্গলের খেলা, তারপর আমার দিদিমার ফ্যামিলি মেম্বার অনেকে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। আমার দিদিমার একজন মানে দাদা, উনি যখন মারা যান ওনার বডি মোহনবাগান ক্লাব দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, মানে এতটাই উনি যুক্ত ছিলেন লাস্ট রেসপেক্ট দেওয়ার জন্যে। ওই গোল্ডেন পিরিয়ড অফ বেঙ্গল ফুটবল, ইজ ইট ওভার? চলে গেছে, ইটস ওভার। আগে অফিস থেকে বেরাবে আমার দাদুর কাছে টাইম শুনেছি। দেখতো, Time আমরা দেখতো। শুনেছি, এটা আমার শোনানো, আমি হুম। বলছি, কিন্তু আমার ভেতর থেকে একটা ওই জিনিস আসছে, বিকজ হুম। ফুটবলটাকে খুব ভালোবাসি, আমি জানি কোথা থেকে কিভাবে আমি এসছি। সবাই বলছে ট্যালেন্ট থাকলে এমনিই পাবে, কলকাতা টিমে কোনো ট্রায়াল হলে কে পাঠিয়েছে? আগে কোচের কাছে ফোন, তারপর তাকে সুযোগ দেওয়া হচ্ছে। ইস। কিন্তু এরকম হাজার হাজার প্লেয়ার আছে, তাদের ট্যালেন্ট আমাদের থেকেও ভালো ভালো প্লেয়ার আছে। আমি তো প্রবীর দাস একটা নাম হয়ে গেছে বলে সবাই চেনে, ভালো প্লেয়ার, চেনে, কিন্তু হ্যাঁ। প্রবীরের থেকে হাজার হাজার প্রবীর আছে যাদের আমার থেকে বেশি ট্যালেন্ট, কিন্তু তারা তো এই সুযোগটা পাচ্ছে না। সুযোগের জায়গায় প্ল্যাটফর্মটাই বন্ধ। আজ ডিস্ট্রিক্ট ম্যাচগুলি, ডিস্ট্রিক্ট খেলবে, ডিস্ট্রিক্ট থেকে স্লো উঠবে, আন্ডার 14 যারা ডিস্ট্রিক্ট খেলবে, পাওয়ার লিগ খেলবে, সেই ম্যাচগুলো তারা যখন জানতে পারছে যে 3টে ম্যাচ পর সবাই যে যার মতন অফিসিয়ালরা বলে দিচ্ছে ফিক্স। ফিক্স, মানে কি, মানে সেফ হয়ে যাচ্ছে, ওখানে পয়সা আছে কিনা না, সেফ হয়ে যাচ্ছে, যে তবে আমরা নিচে রেলিগেশন হব না। কিন্তু কিছু অফিসিয়াল, আমি আবার বলছি, কিছু 3-4টে হচ্ছে অফিসিয়াল বলছে, কিন্তু 30,000 মানে যারা প্লেয়ার আছে তাদের জীবনটা নষ্ট করছে। তাদের কোনো রাইট নেই যে 30,000 প্লেয়ারের স্বপ্ন ভাঙতে, তারা মারা জানেও না হয়তো। যারা যেন আজকে ম্যাচ খেলতে ডিস্ট্রিক্ট ম্যাচ, যখন এক একটা স্টেপে এক একটা, যখন ক্লাস 1-এ পড়ে বলে আজকে 1-এর ক্লাস এরকম হচ্ছে, ওরা যাচ্ছে আজকে ডিস্ট্রিক্ট ম্যাচ যাচ্ছে, চলো আজকে সেমিফাইনাল, মারা যায়, যেরকম আমরাও ছোটবেলা এরকম হয়েছে, কিন্তু জানছে ম্যাচটা অলরেডি বলে দিয়েছে ম্যাচটা এরম হয়ে যাবে। তবে ও তো ওর ছোটবেলার টাইম যেখান থেকে ও রেডি হবে, সেই জায়গায় যদি ভিতটা যদি নষ্ট হয় তবে কি করে হবে? এই ভিতটাই নষ্ট হয়ে যাচ্ছে এখন। তুমি কোনোদিন কোচ হবে ভেবেছো? না, হবে না। কোনো দিনও কোচ হবে না। কেন? প্লেয়ারদের টুপি পরে আমি পয়সা নিতে পারবো না, কেননা আমি সি লাইসেন্স করব, ডি লাইসেন্স করব, করে ধরো আমি প্লেয়ারদের পয়সা শেখাচ্ছি, আমি ধরো বিনা পয়সায় শেখালাম, আমার সাপোর্টিংয়ে যারা আছে ধরো তারা ধরো কিছু পয়সা নিল, বা ওদের থেকে একটা পয়সা থাকে নিল, প্লেয়ারগুলোকে আমি দেবো কোনখানে? মানে প্ল্যাটফর্ম আমি কি শেখাবো ওদের? আমি শেখাবোটা কি? লোকে বলছে প্ল্যাটফর্ম অনেক আছে, কিন্তু ঠিক করো তোমরা, লাস্ট বছরে কটা প্লেয়ার উঠছে, বাঙালি প্লেয়ার কটা বড় টিমে গেছে, ইস্টবেঙ্গল মোহনবাগান মনে কটা খেলেছে দেখিয়ে দিতে পারো কেউ? বড় বড় যত কথা বলছে রিজার্ভ টিমগুলোতে কটা বাঙালি প্লেয়ার আছে? না হলে লাস্ট 10 বছরে, আমি এখন বলছি আমাদের একটা ব্যাচ স্টিল খেলে যাচ্ছে, তারপরে অনেক প্লেয়ার আমার চোখের সামনে দেখা এখনো আছে, তারা উঠতে পারছে না সামহাও। তারা রিজার্ভ টিম থেকে, যে রিজার্ভ টিম থেকে উপরে আসবে, মানে রিজার্ভ টিম থাকে তারপর সিনিয়র টিমে, রিজার্ভ টিমে বাঙালির সংখ্যা অনেক কম। বাঙালি কি ট্যালেন্ট নেই? ঘরে ঘরে ট্যালেন্ট, তুমি মাঠে ফিল্ডে ফেলে দাও, কোনো নাম দেখো না, বাঙালি প্লেয়ার অনেক এগিয়ে থাকবে। আচ্ছা, একটা কথা বলো, ক্রিকেটকে এই যে লোকে এত স্পন্সরশিপ পায়, এখন তো উইমেন্স ক্রিকেটকে নিয়ে মানে লাফালাফি শুরু হয়েছে, কেননা ওরা জিতেছে। আমাদের একটা, আপনারা লক্ষ্য করেছেন ইন্ডিয়াতে একটা অদ্ভুত ব্যাপার আছে, এটা কলকাতা বা বেঙ্গলেও আছে, বাইরে যখন তুমি কিছু অ্যাচিভ করে আসবে, ঘরে ঘর বাপসি যখন তোমার হবে, তখন তোমাকে একদম রাজা ভোজের মতো ট্রিট করা হবে। কিন্তু যখন তুমি বাড়ন্ত অবস্থায় ছিলে, স্ট্রাগল পিরিয়ডে ছিলে, তখন কিন্তু তোমার নিজের লোকই তোমার পেছনে ছোড়া ভুঁকে দিচ্ছে। কিন্তু যেই তুমি বাইরে একটা ওয়ার্ল্ড কাপ, বাইরে একটা বিরাট একটা একটা আসছে, বিরাট একটা হই হই পড়ে গেল, এই যে ক্রিকেটকে নিয়ে এত মাতামাতি, এই যে ক্রিকেটের পেছনে এত পয়সা, কর্পোরেটরা এত পয়সা ঢালছে ক্রিকেটের পেছনে, why are they not doing it for football? ফুটবলে কেন করছে? ফুটবলও হচ্ছিল তো ভালো,
আমরা তো টাইম টু টাইম পয়সা পেয়েছি, বাড়ি করতে পেরেছি, খেতে পেরেছি, ইনভেস্ট করতে পেরেছি, আইএসএলে পেরেছি। অনেকের প্রবলেম, তো অনেকে অনেক বলতো আইএসএল এসে নষ্ট হয়ে গেছে ফুটবল, এই হতো না তেন হতো না, আইএসএল এসে প্লেয়ারদের গ্রাফ নেমে গেছে। আলটিমেটলি একটা কথা বলি, আমরা দেশ এসে হয়েছি অনেক ট্যালেন্ট প্লেয়ার, অনেক আমরা বসিত, জনসংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের তৈরি করার কোনো ওই জায়গাই নেই, অ্যাটমসফিয়ার নেই, ঘাস রুট ভালো নেই। আমরা এত কথা বলছি, কিন্তু আমরা আইএসএলে এসে আমরা আমার ফ্যামিলিকে ভালোভাবে দেখতে পাচ্ছি, আমার ভালো রেখেছি, মেডিক্লেম করতে পেরেছি, যে কিছু হলে মানে নিয়ে যেতে পারবো বাড়িতে। এইগুলো তো মেন এখন না, শরীরটা ভালো রাখার জন্য এগুলো করতে পেরেছি, সবাই বাড়ি করতে পেরেছে, কেউ বিজনেস করা শুরু করেছে আইএসএল আসার পরে, আরো বেশি বেশি করতে পেরেছে। আমাদের জেনারেশনটা বলেছি খুব ভালো। আর এই যদি আইএসএলই থাকে, নেক্সট যদি আরো, আমাদের তো আর ক বছর আছে, যদি থাকে তো প্লেয়াররা পয়সা পাবে, টাকা পাবে। এবার যদি বলো যে প্লেয়াররা পয়সা পাবে, এই পাবে, তবে ন্যাশনাল টিমে কোনো কিছু করতে পারছি না কেন আমরা, তার জন্য এখনই এই ব্যাচ পাবে না, নেক্সট হয়তো 10 বছরও পাবে না, 15 বছরও পাবে না, 20 বছরও পাবে না, কিন্তু তারপরে যদি আমরা এখন থেকে শুরু করে দিই, আমরা 30 বছর পরে গেলে হয়তো একটা কিছু জায়গায় যেতে পারি। কিন্তু আমাদের এই ছোট থেকে যে খাওয়া দাওয়া, যেরকম আমি চায়নাতে গেছিলাম, আমরা তখন আন্ডার 19 2011-তে দেখছি 3-4 বছরের সব বাচ্চারা মাঠের মধ্যে বল নিয়ে হাঁটছে, খেলছে, 3 বছর 2.5 বছর মারা বসে আছে, খেলছে, হ্যাঁ ওখান দিয়ে খেলছে। আমাদের 2.5 বছরে কোথায়, এই পড়ে যাবে বাবা, ওই পড়ে, মানে ওই জায়গাটাই তো ওরকম, ওইগুলো চেঞ্জ করতে গেলে তো ইজি না, ওর জন্য টাইম লাগবে। কিন্তু আমরা ওখানে ফোকাস করছি না, সব বড় বড় বাতেলা দিয়ে যারা চলে যাবে, আইএসএল এসছে আরো নষ্ট হয়ে গেছে, প্লেয়াররা বেশি বেশি টাকা পাচ্ছে, ওইটা ওদের প্রবলেম, যে প্লেয়াররা বেশি বেশি টাকা পাচ্ছে, অনেক গাড়ি কিনে ফেলছে, সেটা ওদের প্রবলেম। কেন আমরা দুটো টাকা পাচ্ছি, আমি শুধু, আমার ফ্যামিলি তো ভালো আছি। আমি আগে এখন আমি যদি একটা ফরেন ট্যুরও করতে পারছি, তো আমি ওই জায়গাটা পেয়েছি, তারা দিচ্ছে, কিন্তু সেই জায়গাটা যে নষ্ট হয়ে গেল বললাম, চট করে বন্ধ হয়ে গেল। এখন সব এবার চাইবে ক্লাবগুলোকে ইনভেস্ট করবে, আর প্লেয়ারগুলোকে আর পয়সা দেবে? আমার মনে হয় না এরপর আর পয়সা দেবে ক্লাবগুলি, অত পয়সা দেবে না কেউ। ধরো 1.5 কোটি টাকার প্লেয়ার ছিল, এখন সব ক্লাব এক হয়ে গিয়ে বাজেট কমে যাবে। বাট স্মুথ চলছিল ভালো, এবার কি গন্ডগোল হয়েছে সেটা তারা জানে। বাট ফুটবল একটা আসছিল একটা জায়গায়, ক্রিকেটের সাথে সাথে আইপিএল এর সাথে সাথে একটা আইএসএল এর কিন্তু একটা আসছিল, প্রচার, এত কিছু, এত অ্যাড, এত কিছু সোশ্যাল মিডিয়া, এত কিছু ক্যামেরা, এত সেলিব্রেশনের ভিডিও, ড্যান্সের ভিডিও, সব নানান ফান, মানে সব বিয়ে করছে, একটা সেলিব্রেশন, একটা হই হই ব্যাপার। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা না এই লাস্ট 6 মাস ধরে অন্ধকার হয়ে গেল। বাড়ির টেনশন ধরো সব মা বাবার, যেরকম আমারও, বা কবে হবে বাবা, কবে হবে খেলাটা, হবে তো, খেলবি তো, তোকে সবাই চেনে, খেলা শুধু নট অনলি মানি, আমার তো কাজের জায়গাটাও বন্ধ হয়ে যায়, আমি তো ভালোবাসি ফুটবলটাকে, টাকাটা তো ইম্পর্টেন্টই, কিন্তু খেলতে পারছি না। তো এই জায়গাগুলো যদি না বুঝে, তো আমরা উঠছিলাম ক্রিকেটের সাথে, আমরা বললে হবে না। দেখো ক্রিকেট হচ্ছে বিজনেসম্যান অলরেডি, ওরা সব ইনভেস্ট করবেই, এখানে কোনো লাভ নেই, কিছু নেই, এখানে করে ভালো টাকা করতে পারবে না। বাট ক্লাবরা টাকা পাচ্ছিল, প্লেয়াররা, বা তো এই নষ্ট হয়ে গেল। আমরা হয়ে গেল, আমার এটা 11 ইয়ার্স আইএসএল এ চলছে, মানে এই 12 ইয়ার্স হবে, আমি প্রথম বছর থেকে আমি আছি, 2014 থেকে খেলেছি আমি স্টিল নাও। তার আগে 2 বছর আই লিগ খেলেছি, টোটাল 13-14 বছরে আমার প্রফেশনাল কেরিয়ার। আর হয়তো 2-3 বছর, যত বছর টানতে পারি, যেদিনকে পারবো না জোর করে এজেন্টকে বলবো না যে ক্লাব দেওয়া, যতদিন টানতে পারি খেলবো, তাই আমি বরাবরই বলেছি। কিন্তু নেক্সট জেনারেশন এটা তো কেউ ভাবছে না, অবশ্য কেন ভাবতে যাবে, তারা কেন ভাববে? কিন্তু তারা যখন ভাবছে না, তবে তোমরা বিজনেস করছো কেন ক্যাম্প করে? তুমি ক্যাম্প চালাচ্ছ, আমার নামে ক্যাম্প আছে, কিন্তু তুমি যখন কোনো প্রোটেস্ট করছো না, তুমি তবে অন্যায়কে থেকে করছো না, তবে ওদেরকে তুমি বড় বড় বাতালা দিচ্ছ গিয়ে, ভালো খেলতে হবে, চল তোকে খেলতে হবে, তোকে এই করতে হবে, কিন্তু কাজের জায়গা তারপর কোথায় খেলবে? ওদেরকে বাতালা দিয়ে ওদেরকে তুমি বলে বেরিয়ে যাচ্ছ, তোমার বিজনেস করছো, অন্য জায়গা থেকে চ্যারিটির পয়সা তুলছো, কিন্তু এদেরকে তোমরা কি বলছো? এর জন্য আমার নিজের ক্যাম্প, আমি তোমাকে বলছি, আমার নিজের ক্যাম্প ছিল, সেটা অলোক রুদ্র চালাতো, তিনি এক্সপায়ার করে যাওয়ার পর থেকে একজনকে দায়িত্ব দিয়ে গেছে, আমি নামটা তুলে নিয়েছি। আমার আগের বছর আমি নাম তুলে নিয়েছি, এই কলকাতা লিগে জবের থেকে এইসব দেখছি, নানান কিছু দেখছি, যতদিন বাঙালি কমে যাচ্ছে, ক্যাম্পে জায়গা নেই, আমি তাদেরকে কি কৈফত দেবো? আমি বলেছি আমার নাম নিও না, আমি ক্যাম্পের বিহাইন্ড যদি কারোর বুট যা লাগবে আমি তোমাদের হেল্প করব, বাট আমি ওদেরকে গিয়ে দুটো ভাষণ, ওদেরকে গিয়ে দুটো মোটিভেট করতে পারবো, অনেক মোটিভেট করেছি, তাদেরকে আমি খেলাবো কোথায়? এই তো ফুটবলের অবস্থা। তারা প্রশ্ন করছে, দাদা আইএসএল হবে তো? আমি কি জবাব দেবো? দাদা বাঙালি প্লেয়ার কমই দিচ্ছে, এটা প্রশ্নগুলো তো আমাদেরও আসছে, দাদা আমার কলকাতায় গিয়ে বাঙালি প্লেয়ার কমই দিচ্ছে, শুধু এটা আমার কথা না, দাদা আমাদের যারা চান্স দিচ্ছে না, আর বাংলার লিগ হয়ে যদি বাঙালি প্লেয়ার না খেলে কি করে হবে বলো না? তাহলে বাঙালি জাতি, বাঙালি গর্ব, বাঙালি এই বাঙালি ওই, আমরা মহান জাতি। আমরা না যখন বাঙালিদের কথা ভাবি, আমি খালি ভাবছি আমরা পারহ্যাপস আমরা ফুটবলটাকে ধরিই না, আমরা ওই সত্যজিৎ রায়, নেতাজি, আরও মানে যারা অন্যরা আছেন আমাদের, মানে আমি সেটাই ভাবছি, তুমি যখন বলছো না প্রবীর, আমার এত ইমোশনাল লাগছে যে
বাঘা বাঘা প্লেয়ার বেরিয়েছে বেঙ্গল থেকে। বাট হ্যাটস অফ, আমি আগেকার প্লেয়ারের কথা বলবো, হ্যাঁ, সুব্রত ভট্টাচার্য। সুব্রত এরা যে, ভট্টাচার্য। আর সুব্রত ভট্টাচার্য নামটা নিচ্ছি বাস স্যার দিয়েই বলবো, বিকজ লেজেন্ড উনি মোহনবাগানে, উনি হ্যাঁ। মোহনবাগান ছাড়া কোনো ঠিক ক্লাব ঠিক খেলেনি, ঠিক। কিন্তু মানুষটাকে ভালো লাগে, সত্যি কথা বলে। হুম, এদের কাছে না সব পলিটিশিয়ান পার্সেন্টগুলো আসতো, বাট আমাদেরকে যারা দেখতে হচ্ছে, যারা ওদের কাছে গিয়ে যেভাবে লুটিয়ে দিচ্ছে, ওইটা খুব বাজে লাগছে। মানে বাজে লাগছে এই কারণেই যে তুমি নিজের স্বার্থের জন্য তুমি যাচ্ছ, নিজে কিছু পাওয়ার জন্য যাচ্ছ। তুমিও একটা প্লেয়ার, তোমার একটা পার্সোনাল, তুমিও দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছো, দেশের হয়ে খেলেছো, তুমি অর্জুন পুরস্কার তুমি সব খেলেছো। আগেকার লোকেরা, ওদেরকেই বলবো, ওরাই স্ট্যান্ডার্ডটা রেখেছিল, আমরা হয়তো স্ট্যান্ডার্ডটা রাখতে পারিনি। ওরা এখনো বসে থাকবে এরকম ভাবে, পা তুলে বসে থাকবে না এইভাবে, ওদেরকে দেখে কেউ ওখানে যেতে পারবে না, কাঁপবে। সুব্রত ভট্টাচার্যের সাথে কথা বলতে গেলে কাঁপবে। আমি ইন্ডিভিজুয়ালি কোনো সময় দেখা হয়েছে, কথা হয়নি, ওনার ইন্টারভিউ আমি নেব। ওই মানুষটাকে আমার ভালো লাগে। আরো অনেক মানুষ আছে, কিন্তু ওই মানুষটাকে ভালো লাগে যে সত্যি কথা বলে। রিসেন্ট ইন্টারভিউ দিয়েছে অনেক কিছু, যে মাঠের লোকে যদি না থাকে মাঠের জায়গায়, তবে কি করে হবে। সে তো বাইচুং ভুটিয়াও বলেছেন মাঠের লোক যে থাকতে হবে। ফুটবল ইন ইন্ডিয়া ইজ নট অ্যাবাউট দ্য স্পোর্ট, ইট ইজ অ্যাবাউট পলিটিক্স, ইট ইজ অ্যাবাউট বিজনেস, ইট ইজ অ্যাবাউট মানি, ইট ইজ অ্যাবাউট এই মানে ক্যাম্প, এই ক্যাম্প, ওই ক্যাম্প। সে তো বাইচুং ভুটিয়া বলেছে। আর একটা কথা বলো, তোমারও কি পাগলের মতন রাগ হচ্ছিল যখন সুনীল ছেত্রীকে মেসির ওই জামাটা পরিয়েছিল? আমার সুনীল ছেত্রীকে কেউ ফলো করেছে কিনা জানি না, আমি সুনীল ছেত্রী আমি মেসির জার্সিটা আমি ফলো করিনি, আমি ওর চোখ মুখটা ফলো করেছি, যখন ও যাচ্ছে একটা হেঁটে দিয়ে। দেখো, আমি সুনীল ভাইয়ের টিমে খেলেছি, সুনীল ভাই আমাদের দেশের লেজেন্ডই বলতে পারো। বাইচুং ভুটিও একটা সময় খেলে একদম, হয়ে গেছে, একদম, তারপরে একদম। সুনীল ভাই, ঠিক আছে। হ্যাঁ। তো সুনীল ভাইকে যখন মেসির জার্সিটা, ওখানে একটা কিছু ম্যানেজ করতে পারতো যারা এনেছে সুনীল ভাইকে জায়গায়, কেন উনি ওয়ার্ল্ডের থার্ডের মধ্যে পড়ে, এক্স্যাক্টলি উনি ওই টিমে খেলে সাকসেস। আমরা আমাদের দেশের সাথে সুনীল ভাই সাকসেস, যাদের সাথে খেলেছে গোল করে গেছে, আমাদের কাছে ও লেজেন্ডই। কিন্তু ওই জায়গায় তুমি মেসিকে পড়াতে পারবে, এবার অন্যকে পড়াতে পারবে, এবার অনেকে বলবে কোথায় মেসি, কোথায় আমাদের, তো কথায় কথায় ওইটাই আছে, আমাদের তো নেই, ওইটাই তো আমাদের প্রবলেম। কিন্তু সুনীল ছেত্রী ওয়ার্ল্ডের এত দেশ থাকতে পারে, সেই দেশের মধ্যে আমাদের দেশের এই জায়গাটা কিন্তু সুনীল ভাই, কিন্তু ইন্ডিয়ার সুনীল ছেত্রী থার্ড প্লেসে আছে, ইন্ডিয়ার সুনীল ছেত্রী। আমাদের দেশের নামটা কিন্তু আসে, সুনীল ছেত্রী শুধু আসে না, ইন্ডিয়ার সুনীল ছেত্রী আসে, তো আমাদের দেশের নামটা কিন্তু বজায় রেখেছে। সেই জায়গা থেকে ওইখানে একটা অন্য কিছু ওরা পরিকল্পনা করতে পারতো। কি বিচ্ছিরি করলো। আর ইভেন্ট আমি জানি না, এটা আমি খেয়াল করিনি, সুনীল ছেত্রী কিন্তু একটা ক্রিকেটের যেমন দিয়েছে জার্সি, ফুটবলের জার্সি দিয়েছে কিনা আমি জানি না, মনে হয় না দিয়েছে। ফুটবলের কিন্তু একটা জার্সি, সুনীল ভাইয়ের জার্সি যারা করে এনেছে, সেটাও কিন্তু দিতে পারতো মেসিকে। একদম, এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে। আমি ফুটবলার হয়ে, ক্রিকেটের সব প্রমোশন করে যাচ্ছ তোমরা, দিয়ে গেলে সবকিছু, জার্সি, ব্যাট, সচিন তেন্ডুলকারের সব দিলে, লেজেন্ড সে ঠিক আছে, কিন্তু সুনীল ভাইও কিন্তু আমাদের লেজেন্ড। আর দেখলে যখন উনি মাঠে গেলেন উইথ মেসি, লোকে কিন্তু সুনীল ছেত্রী, সুনীলও করেছে, কিন্তু সুনীল ছেত্রী করেছে, ওইটাও করেছে। হোয়াট আ রেসপেক্ট ফ্রম হিজ ওন পিপল। মানে সেটা এই ব্যবসায়ীরা হয়তো মানে বুঝতে পারলেন না, বা সেই সম্মানটা বাট ওনাকে সুনীল দিলেন না। ভাইও যখন জার্সিটা পরেছে, হয়তো সুনীল ভাই তো ডিজার্ভ করে না। খুব খারাপ লেগেছিল। খুব আমি তো, খারাপ। আর তুমি সুনীল তো ভাই একটা জার্সি দেওয়া উচিত ছিল, সত্যি তাই, ন্যাশনাল টিমের সত্যি, ফুটবলের একটা জার্সি দেবে না? ফুটবলের একটা, একদম। তার মানে কি প্রমোশনটা দেখো, তার মানে এখানে প্রমোশনটা একটা হতো, আমাদের ইন্ডিয়া টিমের একটা প্রমোশনটাও কিন্তু হলো না, কিন্তু না, হলো না তো। হলো কি প্রমোশন? একদমই হলো না, হলো না প্রমোশন। একদমই হলো না। প্রমোশন তো দূরেই ছাড়ো, এখানে লুটে পাটে অনেকে তাদের ক্রিসমাসের কেক আর নিউ ইয়ারের গিফটও বার করে নিল। তো প্রমোশন তো একদমই হলো না প্রবীর, প্রমোশন একদম হলো না। বরঞ্চ সুনীল ছেত্রীকে দেখে আমার মানে অ্যাজ আ পার্সন হু লাইকস দ্য গেম, হু ইউজ টু ওয়ান্স ফলো ইট অনেক বেশি, এখন অনেক কম, আমার সত্যিই খারাপ লেগেছে। মানে আমার না কিরকম একটা ভেতরটা লাগছে যে আচ্ছা ওনার কিরকম মনে হচ্ছে এখন, ওনার ইচ্ছে করছে না যে জাস্ট খুলে ফেলে জাস্ট বেরিয়ে যায় মাঠ তাও থেকে? উনি গেছে, এটা আমরা জানি। সুনীল ভাই অ্যাঙ্কেল ইনজুরি ছিল, ও যেত না, ম্যাচটা খুবই ইঞ্জেকশন, আমি জানি না, হয়তো কোনো মেডিসিন খেয়ে গেছে। দেখবে যখন একটা গোল করেছিল, গোল করার পর পাটা খোঁড়াচ্ছিল, সুনীল ভাই ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু তাও গেছে রেসপেক্টের জায়গায় রাখতে পেরে। কিন্তু সুনীল ভাইকেও রেসপেক্ট দিয়েছে, বাট দিতে পারতো অন্য কিছু, জার্সির জায়গায় আর একটা জার্সি ডিজার্ভ করতো। এইটা ঠিকভাবে হয়নি, ওটা সুনীল ছেত্রী একটা বার্তা ওয়ার্ল্ডের কাছে ভালো দিতে পারতো। আচ্ছা, তুমি তো এই প্রজন্মের প্লেয়ার এবং মানুষের কাছে, ইয়াংস্টার্সদের কাছে খুব প্রিয় তুমি প্রবীরদা। তোমার যে এত বড় সোশ্যাল মিডিয়া একটা প্রেজেন্স, তোমার যে ইউটিউব চ্যানেল, যেখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোমার কথা শোনে, তুমি বাংলাতেই বলো আমি দেখেছি, কিন্তু তারা সবাই যে বাঙালি তা নয়, তারা ফুটবল প্রেমী, সিম্পল। তারা হয়তো গুগল ট্রান্সলেটারে তোমার কথাটা
নিয়ে দেখে যে প্রবীর দা এটা বললেন আজকে, বা প্রবীর দাস অফ বেঙ্গল ইজ সেইং দিস, অনেকে কমেন্টও করে আমি দেখেছি। তুমি সোশ্যাল মিডিয়াটায় এলে কি এই প্রতিবাদী সত্তাটা থেকে? হ্যাঁ, কেননা আমার সোশ্যাল মিডিয়া থেকে যেইটুকুনি পয়সা আর্ন হয় বা যা হয়, আমার এক ভাই আছে, সে চালায়, আমি তাকেই দিই। আর ওকে আমি ফিউচারে আমার সাথে রাখবো, আমার মামার ছেলে, হুম ভাই আমার। হুম তো প্রীতম ওর নাম হচ্ছে। হুম তো ওকেই আমি সবটা দিই। আমার সোশ্যাল মিডিয়ায় কিন্তু যা টাকা আছে আমার নিজের না। প্লাস আমি সোশ্যাল কাজ করি অনেক। হুম কারোর অপারেশনে লাগবে টাকা, কারো এই লাগবে, কারোর অপারেশন হচ্ছে না, তার বাড়ি গিয়ে ভিডিও বানিয়ে তাকে নিয়ে আসা। এই তুমি করেছো তো? কিছুদিন আগে ৩-৪টে অপারেশন হলো, হ্যাঁ হ্যাঁ ২-৩টে হ্যাঁ হলো। হ্যাঁ তো হ্যাঁ হয়ে গেছে মানুষের দ্বারায়, মানুষের কাছে গিয়ে হুম চাওয়া। তো আমার এই টাকা যেটা পাই ওইটুকুনি ওকেই দেই। হুম কিন্তু আমার মানুষ দেখলাম যে খুব ভালোবাসে, "দাদা তোমার লাইফস্টাইল দাও, তুমি কি হুম খাচ্ছো, সারাদিন কি থাকছো, কোথায় কিভাবে ঘোরো?" তো আমি যেরকম মানুষ, খুব মজার মানুষ, আমি খুব ভালোবাসি নিজেকে হ্যাপি রাখতে। ওরমভাবেই আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করি। হুম প্লাস একদিন একটা প্রোটেস্ট ভিডিও ছাড়াতে মানুষ দেখলাম পছন্দ করলো। মানুষ হুম বলছে, "দাদা এই ফার্স্ট দেখলাম কোনো প্লেয়ার প্রোটেস্ট করছে। তুমি করলে এটা আমরা আরো মোটিভেট হই, আমরা ভালো থাকি। তোমার ভিডিওর ওয়েট করি।" হুম এবার আমারও তো খেলাধুলা থাকে। এখন ফ্রি টাইম আছে বলে দিলাম, ৬ মাস কিছু নেই তাই দিচ্ছি। হুম তারপর কমে যায়। বাট যখন পারি ওদের জন্যই আমার দেওয়া। হুম আমার এই কি ওদেরকে ইন্সপায়ার হ্যাঁ, করা, আমার কি ভিউয়ার্স শক্তিটা হলো, দেয়া। কি ফলোয়ার্স হলো, যা ভালোবাসা পেয়েছি অনেক। হুম এইগুলোর জন্য আমি করি না বা কারো কাছে শত্রু হওয়ার জন্য করি না। হুম যেটা ন্যায়, ন্যায়কে নিয়ে আমি বলতে ভালোবাসি। সবাই প্রতিবাদী হয় না বা আমি হুম নিজেকে প্রতিবাদীও বলব না। এটা আমার পছন্দ যেটা হয় না আমি সেটা বলি। আমি কোনোটা খারাপ কারোর মুখের খাবার কাটছি না। যেটা ভুল আমি দেখতে পাচ্ছি সেটাকে তো আমি ঠিক বলতে পারব না। অবশ্যই, কেনই বা বলবে? কেনই বা বলব কেন ঠিক? বলবে? বলতে ভালোবাসি যে কিছু ক্ষেত্রে যদি মা-বাবা যদি ভুল থাকে সেটাকে বলে দিতে সেটা হবে। ধরিয়ে দিতে হবে। সেটাকে মেনে নিয়ে বা না যাওয়া না যাবে না না, এখন। মানে সেটাকে বলতে হবে। অন্যায়কে মানা হ্যাঁ, যাবে না। যাবে না। মা ভালোবাসা, মা সবাই। কিন্তু মা এইটা, এইটা না, এইটা হুম ওইটা। সেরকম। কারেক্ট করে দাও কারেক্ট তাকে, করে দেওয়া। হ্যাঁ। সেও তো জানে না হয়তো হুম কারেক্ট আগেকার মাইন্ড। কিন্তু আমি ফুটবলটাকে ভালোবাসি, ফুটবল নিয়ে আছি। ফুটবলের ভুল দেখলে কলকাতা ময়দানের কেউ বলুক না বলুক আমার তাদেরকে জানানোর দরকার নেই। আমার নিজের চ্যানেলের জন্য আমি আরো খুলেছি যে আমি কারোর আগে মিডিয়াকে বলতাম, "দাদা একটু বলে দাও না। দাদা একটু বলো না দাদা এইটা হচ্ছে।" হ্যাঁ 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 হ্যাঁ, এই করবে না। এখন নিজে করো, আমি আমি দেখেছি নিজে এটা। খুলে নিয়েছি হ্যাঁ, আমি। ভাই নিজেরটা নিজে বল। বাট একটু আমাদের যদি তুমি তোমার লাইফস্টাইলটা সংক্ষেপে বলো, যে কিভাবে তুমি নিজেকে ফিট রাখো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। দেখো আমি ছোটবেলা থেকেই ডায়েট এগুলো বুঝতাম না। আমি হুম হচ্ছে পুরো ভেতো বাঙালি ছিলাম। সব যাই হোক ভাত এসব আমি খুব ভাত তো খেতে আমি খুব ভালোবাসতাম। হুম কিন্তু লাস্ট ১.৫-২ বছরে বা ২০১৪ থেকে যখন আইএসএলটা স্টার্ট হয় তখন আমি জানতে পারি যে প্রফেশনাল ফরেনার প্লেয়াররা কি খাচ্ছে, কোনটা ঠিক, হুম কোনটা হুম ভুল হুম এগুলো দেখতে পারতাম। বাট তাও আমার মতন করে আমি খেতাম। কিন্তু এখনকার জেনারেশনে যারা আছে তাদেরকে আমি একটা কথাই বলব, রাইস খাও। আমি ডক্টর রায়ানকে দেখাই। হুম আমার লাস্ট ২ বছরের নিউট্রিশন। রায়ান ফার্নান্ডেজ শুনেছো কিনা জানি রাইট না, দেখলে হয়তো রাইট চিনবে। রাইট হ্যাঁ, রাইট। ওকে আমি দেখিয়েছি লাস্ট ২ বছর ধরে আমার একটা হেলথ ইস্যু হয়েছিল বলে। তো আমি ওর কাছে না আমার সাত্ত্বেও আমি বলেছি, "স্যার আমার কিছু জুনিয়র প্লেয়ার আছে গরিব স্যার। হুম ওদের জন্য কিছু ডায়েট দেবে স্যার?" হুম বলছে, "প্রবীর তুমি তো নিজের জন্য আগে আসলে অ্যাপয়েন্টমেন্টে, ফার্স্টে এসেই দুটো কথা বলতে, বলতে জুনিয়রদের কথা বললে?" হুম বলছে, "তুমি যদি কোনোদিন একাডেমি করো, ডক্টর রায়ান স্যার যদি দেখে থাকে, অ্যাসিস্ট্যান্টরা কলকাতায় থাকে, বলেছে তুমি একাডেমি করলে আমি ফ্রিতে গিয়ে তোমার হয়ে আমি কথা হাউ বলে আসবো।" লাভলি। সে ডক্টর ওর হচ্ছে ক্লায়েন্ট কিন্তু বিরাট হুম কোহলি। তারপর তোমার শাহিদ কাপুর তুমি হ্যাঁ ফলো হ্যাঁ করবে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি ফলো করি হ্যাঁ, তো। ঋত্বিক রোশন, বিরাট রিতা হ্যাঁ। নিউট্রিশনিস্ট উনি। তো উনি আমাকে বলেছে আমার একটা বিগ হেলথ ইস্যুর জন্য গেছিলাম। উনি আমাকে বলেছে আমি বলে দেবো। তো উনার থেকে আমি চার্ট নিয়েছিলাম। তো জুনিয়র যারা আছে দিদির চ্যানেল থেকে আমি বলছি, যদি তোমরা ফাস্ট ফুড একদম খাওয়া মানা। হুম ফাস্ট ফুড খেতে একদম না করছে। হুম আর যা খাও কোয়ান্টিটিতে খাও। ২০০ গ্রাম রাইস। হুম রাইসটা ২০০ র বেশি একদম খেতে না করছে। ১০০ গ্রাম করে প্রোটিন, ১০০ গ্রাম সবজি সব ব্যালেন্স করে। দিনে যদি ভাত খাও রাত্রিবেলা তোমরা রুটিটাও খেতে মানা করছে। কিনোয়া খাও। হুম আর ভেজিটেবলটা বেশি করে খাও, স্যালাড বেশি করে খাও। আর টাইম টু টাইম রেস্ট। হুম যারা জুনিয়র প্লেয়ার আছে তাদের জন্য একটা কথাই বলব, আমাদের কেরিয়ার তো শেষের দিকে। টেম্পোরারি যদি তুমি মোটিভেশন ভিডিও দেখো তোমার টেম্পোরারি কিছু কাজ হবে। হুম পার্মানেন্ট হতে গেলে ডিসিপ্লিনে আসতে হবে। যে ডিসিপ্লিনটা তোমাকে পার্মানেন্ট ভাবে লাইফে নিয়ে যাবে। রাতে তাড়াতাড়ি ঘুমানো যেটা আমরা পারি না। একটা মোটিভেশন ভিডিও দেখলাম, চল আমাকে আজকে এখনই জিমে যেতে হবে। জিমে চলে গেল, করে আসলো আর আবার হাঁ করে ভিডিও দেখছে হ্যাঁ। তারপরে। এই কথাগুলো আমরা যখন বলতাম ধর এগুলো কি খাবো? আমরা বাঙালি বেশি করে ভাত খেয়ে নিই। এখন সামটাইম আমরাও খেয়ে নিই, বাড়িতে গেলে মা হুম যখন করে খেয়ে নিই। কিন্তু যদি এরমভাবে মেইনটেইন করতে যে পারবে, হুম তারা অনেকে বলে, "দাদা ও আমার থেকে ট্যালেন্টেড প্লেয়ার না।" আমি বলছি, "তুমি যে হার্ড ওয়ার্কটা করো না, ও হার্ড ওয়ার্কটাও ডিসিপ্লিনটা করে। এর হুম জন্য তোমার থেকে কম ট্যালেন্ট ছিল, ওই ডিসিপ্লিনটায় ট্যালেন্টটাকে ইমপ্রুভ করে নিয়েছে। মাসল রাইট। ইমপ্রুভ করেছে, সব করেছে। জিমে যাও, জিমে গিয়ে ২ ঘন্টা টাইম দাও। প্লাস যখন পারো অ্যাক্টিভিটির সাথে থাকো। যদি প্লেয়ার হতে হয় বা যেকোনো ফিল্ডেই, না হলে পারবে না। দেখো আমরা দিদি এই জায়গাটা আমার ১৩ বছর হলো।
একটা ফিল্ডে 13 বছর থাকা ধরে থাকাও কিন্তু ইজি না, এখানে না, কম্পিটিশন না, মার্কেট। একদম, এটা একদম। আমার জায়গা, আমার একদম, জায়গা যারা একদম। প্লেয়ার আছে তাদের সবাইকে নিয়ে বলছি। হুম, একটা যাওয়া পেয়ে যাওয়া, একটা চট করে ধরো একটা লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেলাম, হুম। কিন্তু 1 কোটি টাকায় কিভাবে আমি রাখবো সারা জীবন সারা কি করে ওটা জীবনের জন্য? খাটাবো টাকাটা? আমি হ্যাঁ। 2014-তে এই অপরচুনিটিটা পেয়েছি, খেলতে পারিনি, কিন্তু তারপরেও আমি প্র্যাকটিস করে গেছি, কিন্তু এই জায়গাটা ধরে রাখা, এটা জোক না। অনেকে ভাবে যে অনেকে খেলছে না, কিন্তু জায়গাটাকে তো কম্পিটিশন, জুনিয়ররা তো উঠছে, হুম, তার জন্য তো আমাকে মেনটেন করতে হবে, জিমে ফিট থাকতে হবে, মাঠে আমাদের ইয়ো টেস্ট হয়, হুম, জিপিএস লাগায়, ধরা পড়ে যাবো, হুম, আমি দৌড়াবো না, ফাঁকি মারবো, কম্পিউটার এসে দেখিয়ে দেবে যে ভাই দেখো তুমি দৌড়াওনি, এতটা স্পিন মারোনি, ও এতটা স্পিন মেরেছে। এখন আর হুম, পালানোর জায়গা নেই, হুম, এর জন্য ডিসিপ্লিনে থাকতে হবে। হুম। যদি মনে হয় রাত 3টে পর্যন্ত আমি ঘুমিয়ে ইয়ং হবে, একটু ঘুমিয়ে গিয়ে সকালে ট্রেনিং করবে, হবে এখন না। আর পারবে না। ও হুম, জিপিএসে ধরে দেবে ঘুম হয়নি, ও মিথ্যা কথা বলবে আমাদের একটা না গ্রুপে দেয়, রাতে 10-এর মধ্যে কত দেবে তুমি ঘুমে, ডিপ স্লিপ, নর্মাল স্লিপ, যে বেশিক্ষণ কত আওয়ার। রাইট। এবার ধরো আমি শুয়েছি রাত 2টোয়, আর সকালে উঠেছি ধরো ট্রেনিং আমি, ধরে নাও, হ্যাঁ। উঠেছি বা দিলাম আমি যে খুব ভালো স্লিপ হয়েছে, ওখানে হুম, মিথ্যা কথা বলে দিলাম, হুম, কিন্তু আমি স্লিপ হয়েছে আমার একদম কম, হুম। ওখানে জিপিএস লাগাবে, এবার আমি এনার্জি তো নেই, আমি তো যেতে পারবো না, ওটা তো তোমাকে জিপিএস আমাকে ধরা যাবেই। তাই আজকাল আর এই ফাঁকিগুলো মারা যাবে না। বা ওই জায়গাটা ভালো হয়েছিল, বললাম না আইএসএল এই প্ল্যাটফর্মটা ভালো ছিল, খুব ভালো প্লেয়াররা ছিল। পয়সা পেত, হুম, খেত, ফ্যামিলিকে ভালো রাখতো, আর কি। হুম। এবার অ্যাবসলিউটলি। যদি বলো দেশ করছে না, তোমরা টাকা পাচ্ছ, তার জন্য তোমাদের, আমরা যেখান দিয়ে উঠছি, এই যে ডিস্ট্রিক্ট ম্যাচগুলি উঠছি, ওখানের ক্যাম্পের ওদের ভালো খাওয়া দাওয়া, ওখানে ম্যাচ বলছে না, আর ম্যাচ খেলতে বলছে ম্যাচ, ওইগুলোই তো আমি কথা বলছি, ওগুলোকে ঠিক করতে হবে, তারপর 30 বছর 40 বছর যা পরে গিয়ে বলবো আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো কিনা, হুম, ওইগুলোই তো আমাদের ঠিক নেই। হুম, আমরা এখন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমাদের দিয়ে দাও তুমি, নেপাল, ইসের সাথে নেপাল, বাংলাদেশের সাথে আমরা পাচ্ছি না এখন, হুম। এখন তো সেগুলোও হেরে সেইগুলো যাচ্ছে। হেরে যাচ্ছি। হুম, এগুলো এফেক্ট পড়েনি, প্লেয়ারদের খেলা নেই, এই নেই, তো এফেক্ট অনেক কিছু পড়ে যায়, অনেক হুম। কিছু প্লেয়ারদের কিছু নেই, মেন্টালি এফেক্ট মেন্টালি করেছে। পড়ে যায় না, হুম। তো টাকা এগুলো ঠিক নেই, করতে হবে, খেলা নেই, এক্স্যাক্টলি, হ্যাঁ। আনসার্টেনটি একটা। রাইট। প্রবীর, বছরের শেষ, তুমি তোমার ফলোয়ার্স এবং তোমার যারা এত শ্রদ্ধা করে তোমাকে, তুমি তাদের জন্য একটা মেসেজ রাখো, কলকাতা ফুটবলের জন্য একটা মেসেজ রাখো, এবং অলসো আমি আশা করব যে আহ, মুখ্যমন্ত্রী বলুন, ক্রীড়ামন্ত্রী, এখন উনি তো ক্রীড়ামন্ত্রী, শুনুন এই কথাগুলো। আমি না মাঝে মাঝে ভাবি যে, যে কোনো মানে ইন্ডিয়ান পলিটিক্স নিয়েই ভাবি যে, ওয়াই কান্ট এ স্পোর্টসম্যান বিকাম আ স্পোর্টস মিনিস্টার? যাকে তোমরা স্পোর্টস মিনিস্টার বসাচ্ছ যে কোনো রাজ্যে, তাদের তো স্পোর্টসের সাথে দূর দূর কোনো লিঙ্কই নেই। যাকে তুমি উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার বসাচ্ছ, সে কোনোদিন জেন্ডার স্টাডিজই পড়েনি, সে জানেই না ফেমিনিজমের কি, বা আমাদের ফেমিনিস্ট স্ট্রাগলের কি, বা আমাদের দেশে উইমেন অ্যান্ড চাইল্ড মর্টালিটি কি। ঠিক জায়গায় ঠিক লোককে তো বসাতে হবে, তার মানেই তো এই দেশটা আগে যাবে। এরকম প্রবীর কত প্রজন্মে, কত ফ্যামিলিতে এরকম ট্যালেন্ট আছে বিভিন্ন ফিল্ডে, কিন্তু বিকজ অফ সিস্টেমিক নোংরামি, ব্যুরোক্রেসি, রেড টেপিজম, পলিটিক্যাল কাটমানি, এই পার্টির সঙ্গে এই পার্টির ঝামেলা, এই বিজনেসম্যান যারা দালালি করে স্পোর্টটাকে চালাচ্ছে, তাদের জন্যে আজকে একটা এত বড় মাপের প্লেয়ার সুনীল ছেত্রীকে এইভাবে অপমানিত হতে হলো, বা একটা প্রবীরকে আজকে বলতে হচ্ছে যে, মানে এত ইমোশনাল হয়ে একটা মেসেজ দিতে হচ্ছে, বিকজ মানে আমি বুঝতে পারছি তোমার মনের ভেতরে আজকে কি চলছে বা কি চলে। সো আমি এটাই বলবো যে, আমি তো আমার মানে শব্দ যত দূর অবধি যায় তত দূর অবধি যাবে, কিন্তু আমি এই বছরটা শেষ করতে চাই উইথ হোপ, হোপ ইন মাই স্টেট, হোপ ইন মাই পিপল, হোপ ইন মাই মিনিস্টার্স, হোপ ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই লিভ ইন, দ্য কান্ট্রি দ্যাট আই লিভ ইন। সবাই বলে না, মানে এই যে মাস এক্সোডাস হচ্ছে, লোকে চলে যাচ্ছে আমেরিকা, বিলেত, নিজের দেশ, নিজের জাতি, নিজের কমিউনিটি কে ভালোবাসো, অন্যদেরও ভালোবাসো, কিন্তু নিজেদের ট্যালেন্টটাকে, মানে কি ট্যালেন্ট আছে বেঙ্গলে। আমি 3-4 বছর হলো কলকাতায় ফিরেছি, আমি প্রতিটা ফিল্ডে দেখি, এই যে ফটোগ্রাফার ভাইরা আমার, এডিটর ভাইরা আমার, অ্যাক্টর, এত অ্যাক্টার্স এসছে আমার শোতে, এমন কোনো ফিল্ড নেই যেখানে বাঙালি প্রতিভাশীল নয়, কিন্তু সামওয়্যার, সামওয়্যার কলকাতায় যখন কেউ আসে তখন এটাকে বলা হয় ইটস এ ডেড সিটি। এখানে লোকে পুজোর ছুটি, ক্রিসমাসের কেক, পার্ক স্ট্রিটের আলো দেখে যে যার নিজের আবার কাজের জায়গায় কেটে পড়ে, আর পড়ে থাকে যারা, তাদের কাছে একটাই উপায় হলো ফেসবুক খোলো, নয়তো নিজের ইউটিউব চ্যানেল খোলো, দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদ করাটা খুব দরকার, কিন্তু প্রতিবাদের শেষে যেন প্রতিশ্রুতিও থাকে। হ্যাঁ, তো সেইটা দিয়েই আমি আজকের এই বছরটা শেষ করলাম।
আমি আশা করব আপনাদের বছরের শেষটা খুব ভালো যাক, নিজের ফ্যামিলির সাথে, নিজের টিমের সাথে, নিজের বাড়ির লোকজন, হাউস স্টাফের সাথে, নিজের পাড়া প্রতিবেশীর সাথে আপনারা মিলেমিশে থাকুন। প্রবীরের কথা শুনে আমার আজকে সত্যি বলছি মানে এত লোকে এত কথা এই কাউচগুলোয় বসে বলে গেছে, অনেক সময় একটু ঢোক গিলে নিজেকে কন্ট্রোল করে নিচ্ছি, আজকে সত্যি মনে হচ্ছে যেন গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি আশা করব প্রবীরের এই এপিসোডটা খালি ওনার ফ্যানেরা নয়, যারা শ্রীয়ের চ্যানেলের অনুগামী ফলোয়ার, তারা যেন এই বার্তাটা ছড়িয়ে দেয়। এই যে দুর্নীতির খেলাতেও দুর্নীতি, দুর্নীতিতেও মানে দুর্নীতির খেলা, এটা যেন বন্ধ হয়। এবং এরকমভাবে যাতে একটা এত মানের একটা ফুটবলার এসে এরকমভাবে ইমোশনালি একটা পডকাস্টে বলতে হচ্ছে কতটা দুঃখ, কতটা ক্ষোভ, কতটা হতাশা তার ভেতরে, সেটা আপনারা যখন ভোটটা দেবেন বা আপনারা যখন পরের নির্বাচনে ভাববেন কাকে ভোট করবেন, যে কোনো জায়গায় আপনারা ভেবে করবেন। তো প্রবীর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি সত্যি মানে আজকে আমাকে নস্টালজিক করে তুললে। আমার দিদিমা দাদুর গড়াই বাড়িতে বসে আমাদের পডকাস্ট, তাদের কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় মোহনবাগান মাঠে যাওয়া, কত স্মৃতি। বলতে গেলে সে আমারই পডকাস্ট হয়ে যাবে। কিন্তু তোমার আওয়াজ যেন আরও অনেককে অনুপ্রেরিত করে। আমি এটা তোমার জন্য নিউ ইয়ার উইশ রাখলাম। আর তুমি একটা কথা বললে যে আমার আর কদিন আর আছে মানে খেলায়, এরপরে তুমি কি করবে প্রবীর? আমি জানি না কি করব, কিন্তু ফুটবলের সাথে আসবো না, এটা আমি এখনই বলছি। আসবে ফুটবলের না? ভবিষ্যৎ করতে গেলে যদি বলো তুমি ফুটবলের ভবিষ্যৎ এখন ঠিক হবে না, টাইম লাগবে না। টাইম যদি সব ঠিক হয়, সিস্টেম ঠিক হলে হবে। নাহলে আমার পার্সোনাল আমি ওখান থেকে প্লেয়ারদের সাথে থেকে বা প্লেয়ারদেরকে ভুল বার্তা প্লেয়ারদের পাঠাবো কোথায়? জায়গা নেই। তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ফুটবলের সাথে যুক্ত থাকবো না। হয়তো পেছন থেকে সাপোর্ট করব। সবাই বলবে দাদা কেন তুমি কোচিং করবে না? কেন তুমি আমার জিমেরও তোমাকে বলছি ইচ্ছা ইন ফিউচার। কিন্তু অনেক কিছু আমার মাথায় ঘুরছে যে আমি করব কোথায়? যদি দেখি সব ঠিকঠাক হচ্ছে, সেই আগেকার দিন যদি ফিরে আসে, কলকাতা মাঠে যে অফিস থেকে এখনো ছুটে আসছে সেই জায়গা যদি ফিরে আসে, যদি বাঙালি প্লেয়ার যদি বেশি আসে, আমি চ্যানেলের মাধ্যম থেকে অনেক বেড়ে আছে বলবো দিদির চ্যানেলকে সবাই সাপোর্ট। আমি অলরেডি দেখার পর থেকে সাপোর্ট করছি, কারণ আমার মনের মতন মানুষ পেয়েছি। অ্যাকচুয়ালি খুব কম আছে যে প্রতিবাদ করে, কারণ প্রতিবাদ করলে ভাবে যে আমার ভয় লাগে। কোনো ভয় নেই, তুমি অন্যায়টাকে তুমি ঠিক বলছো। আর আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ স্যারকে একটা কথাই বলবো, স্যার আপনি হচ্ছে আমাদের ক্রীড়ামন্ত্রী, তো আপনার কাছেই আমাদের যত রিকোয়েস্ট থাকবে, আপনিই দেখবেন ফুটবলটাকে। আমি এর আগেও আপনাকে বলেছি, আর কলকাতা লিগে এই বাঙালি প্লেয়ারকে নিয়ে আপনিই প্রোটেস্ট করেছিলেন। এই প্রোটেস্টটা স্যার যাতে থাকে, আর যাতে আমরা আপনাকে বলতে পারি যেন আপনাকে দেখে সবাই ভাবে যে আমাদের অরূপ বিশ্বাস স্যার আছে, যে আমাদের সাপোর্ট করছে। কলকাতা লিগে যাতে প্লেয়ারদের যাতে সংখ্যাটা বেশি থাকে, এটা আমার রিকোয়েস্ট। আমরা বাঙালির মর্যাদা যদি বাঙালির লোকেরা না দেয়, তবে বাইরের স্টেটের লোকেরা কিন্তু দেবে না। কিছু বাঙালি পলিটিক্স করে বাঙালি প্লেয়ারগুলোকে নষ্ট করছে, সেই জায়গাটাকে আপনি একটু দেখবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছেও রিকোয়েস্ট, সবাই ফুটবলের জন্য আপনার কাছেও যায়, যখন স্পন্সরশিপ দরকার হয় আপনি সবাইকে স্পন্সরের জন্য হেল্প করে দেন প্রত্যেক বছর। কিন্তু তারা গিয়ে বলছে যে বাঙালির সংখ্যা যাতে কমানো হয়, এই জায়গাটা আপনি দেখবেন। আর এই প্রোটেস্ট আমার থাকলো, না হলে আপনার সাথে কিভাবে দেখা করবো আমি জানি না, কিন্তু আপনার বাড়ির সামনে গিয়ে এই আবেদনটা নিয়ে প্লেয়ারদের জন্যে আমার তরফ থেকে যাবে। আজকে দিদির চ্যানেলে এসে খুব ভালো লাগছে। এই চ্যানেলটায় একটা জিনিস দেখলাম যে অন্যায়ের জন্যে কখনো ভয় পায় না, অন্যায়ের প্রতিবাদ করে। তো তার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। এরকম চ্যানেল থাকলে পরে আমাদের মতন হয়তো প্লেয়ার এসে তোমাদেরকে কিছু মন খুলে বলতে পারবে, আর তোমার চ্যানেলের থ্রু থেকে সবাইকে জানাতে পারবে। আর নতুন নিউ ইয়ার আসছে, সবাই খুব ভালো থেকো। নতুন বছর সবার খুব ভালো কাটুক। 2025 এদিক ওদিক সবার মিলিয়ে ঝুলিয়ে যা গেছে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, ফ্যামিলির সাথে খুব ভালো থেকো। আর এই ভিডিওটা তোমরা অনেক অনেক শেয়ার করো, যারা প্রতিবাদী মনে হয় তারাই শেয়ার করো, তবে অনেকের কাছে পৌঁছাবে। আর দিদিরও আরও মোটিভ হবে যে আরও এরকম ভালো কাজ করার। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ প্রবীর। আপনারা সবাই ভালো থাকবেন। এবং এর থেকে বোধহয় দুঃখের এন্ডিং আমার শোতে কখনো হয়নি, যখন প্রবীর দাসের মতন একজন ট্যালেন্টেড অ্যান্ড sort of celebrated footballer of the country says that আমি আর বাচ্চাদের স্কুলে গিয়ে কি পড়াবো বা কি কোচিং করব, কি মেন্টরশিপ করব, খেলাই তো হচ্ছে না লাস্ট 6 মাস, আমি আর ফুটবলের সাথে যুক্ত থাকবো না। এর থেকে কি দুঃখের মর্মান্তিক এন্ডিং অফ আ শো উইথ আ প্লেয়ার হতে পারে? আমার তো মনে হয় না।
কিন্তু আমি যেটা বললাম যে প্রবীরকে এখানে আনার রিজন হলো আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হই ওর এই যে ইনজুরি থেকে কামব্যাক করা, যেহেতু আমারও অনেক ইনজুরি ছিল, আমিও একটা লেটার স্টেজ অফ লাইফে ফিটনেসের দিকে যাচ্ছি। প্রবীর, ইউ ইন্সপায়ার সো মেনি অফ আস, অ্যান্ড তুমি যেটা প্রুভ করো যে ট্যালেন্ট, দ্য বেস অফ এভরিথিং ইজ ট্যালেন্ট। তোমার সব কিছু মানুষ নিয়ে নিতে পারে, তোমার ট্যালেন্টটা তারা নিতে পারবে না। তোমার হাত পা ভেঙে তোমায় খোঁড়া করে দেবে, এমন করে দিল যে তুমি আর সব দিকে তোমাকে মারলো, কিন্তু তোমার গলা, তোমার পা, তোমার যে ধরে নাও কোনো বীণা বাজায় তার হাত, যে সুন্দর রান্না করে তার সেই culinary skills, nobody can take your talent. So I hope যারা এটা দেখছেন, encourage your children to play sports. কোন স্পোর্টে বেশি টাকা আছে সেটা দেখবেন না, কোন স্পোর্টে গেলে আমার বাচ্চার নেক্সট সচিন তেন্ডুলকার হবে বা নেক্সট প্রবীর দাস হবে সেটা দেখবেন না, তাকে এনকারেজ করুন তার প্যাশনটা ফলো করবার জন্যে। বাবা মার সাপোর্ট, স্কুলের সাপোর্ট, একটা কমিউনিটির সাপোর্ট এবং রাজ্যের সাপোর্ট, দেশের সাপোর্ট আমাদের ভীষণভাবে দরকার। আমাদের যা পপুলেশন, এই যে অলিম্পিক্সে চায়না যা মেডেল পায়, আমরা কিছুই পাই না। আমাদের তো পপুলেশন মোটামুটি কি করে একটা চায়নার মতন দেশ, একটা উজবেকিস্তানের মতন দেশ এত মেডেল নিয়ে চলে যাচ্ছে, ভাবা যায়? আমি তাদের ছোট করছি না, হ্যাটস অফ টু এভরি অ্যাথলিট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড অলসো I end this beautiful episode thinking of my beloved grandfather, বাপি, যে নিজের ফ্যামিলির জন্যে সে খেলতে পারেনি, এবং সেই দুঃখ, সেই পেটের দায়ে না খেলার যে তার হেরে যাওয়া, সেটা তাকে সারা জীবন অনুপ্রেরিত করেছিল যে জীবনের অন্য হারগুলো কি করে সেটা গ্রহণ করে ওই বাজিগারের ডায়লগের মতন, জিতকে ও বাজিগার বানেগা। সো বাপি, এই এপিসোডটা তোমাকে ভীষণ মনে হলো, তুমি প্রবীরের সঙ্গে দেখা করলে নিশ্চয়ই অনেক গল্প তোমাদের হতো। প্রবীর, থ্যাংক ইউ ফর বিইং হু ইউ আর। এবং আমার তরফ থেকে স্পেশালি বিকজ আমিও একটা ছোট বোনের দিদি, তার জন্যে আপ্রাণ চেষ্টা করি যে ভালো থাকে, ওর ক্যারিয়ারটা আগে যাক। আমার তরফ থেকে, আমার টিমের তরফ থেকে হাত জোর করে আমি শ্রদ্ধা জানাই তোমার দাদা ভাই এবং তোমার মা এবং বাবাকে, অ্যান্ড তোমার প্রেজেন্ট পার্টনারকে। একটা প্লেয়ারের জীবন ইজ ভেরি ভেরি টাফ। আমি আমার দাদুর কাছে গল্প শুনেছি বলে জানি, আমার কিছু বন্ধুবান্ধবও আছে যারা কিছুটা খেলে আর তারপরে খেলেনি, চাকরি জয়েন করেছে আগেন ফ্যামিলিকে সাপোর্ট করার জন্যে। ইটস আ টাফ লাইফ, অ্যান্ড তারা যারা তোমার অ্যাঙ্কার, তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা। আর লাস্ট 1.5 বছরে যেটা বললে তুমি যে পার্টনার, লাস্ট 1.5 বছরে আমার যা হয়েছিল, একটা সময় মনে হচ্ছিল ফুটবল খেলতে পারবো না, তো গীতশ্রী না থাকলে হয়তো আমি উঠে দাঁড়াতে পারতাম না। মা বাবার স্টেপ ওই জায়গায় একটা করেছে, বাট এক একটা স্টেপ বাই স্টেপ হয়। কিন্তু এই 1.5 বছরে যেইভাবে আমার 3-3টে অপারেশন থেকে ফিরে আসা, একমাত্র গীতশ্রীর জন্য। সেবা করা, শুটিং যাচ্ছে সকালে সেবা করে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে আমার সাথে, রাতে শ্যুট শেষ হচ্ছে হসপিটালে আসছে, ওইগুলি পার্টনার, ও বাই হার্ট। আমি আছি, চল আমি কাজ করে খাওয়াবো, তুই শুধু ফিট হবে, তো কি হবে, আমি মানে খেলতে পারবো কিনা। আর 3-3টে অপারেশন বারবার করে ডিমোটিভেট হয়ে যাওয়া, ভাই মোটিভেট করে তুলে দাঁড়ানো আমাকে, যে তারপরে যে মাঠে ফিরিয়েছে, হ্যাটস অফ গীতশ্রীকে। মাঠে ফিরিয়েছো গীতশ্রী, এবার মাঠের দিকে আমরা তাকিয়ে আছি। দাদা ভাই এবং তোমার মা বাবাকে, অ্যাজ আই সেড, I salute them from the bottom of my heart. প্রবীর, don't ever give up on us. Don't give up on us. আপনাদের বছর খুব ভালো কাটুক। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, খালি প্রবীর দাসের চ্যানেলে সাবস্ক্রাইব করলে হবে না। এই চ্যানেলটা আমার যত ফ্যান ফলোয়ার্স আছে সবাই ভালোবাসো, আসো, আমি যদি কোলাপ করতে হয় তাও করো, বাট এখানে সবাই আসো, এখানে হচ্ছে প্রতিবাদী চ্যানেল যারা আমাকে করে। অ্যাবসলিউটলি, আমি শেয়ার করে দেব লিংকটা, থ্যাংক ইউ ফর দ্য শাউট আউট। নেক্সট ইয়ার আবার দেখা হবে, খেলা হবে। ইয়েস, খেলা হবে।